বিন্দু, আজ ভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই, ছেলেপক্ষ আসবে। মা, কি শুরু করেছো বলতো? 3-4 দিন আগে না মাত্র দেখে গেল। সামনে পরীক্ষা আমার, ক্লাস এত মিস করলে চলবে? তো একদিনে কিছু হবে না, পরীক্ষা দেরি আছে আরো। ওনারা মনে হয় আজ আংটি পরিয়ে যাবে। এক দেখাতেই তোমাদের মনে লাড্ডু ফুটে উঠেছে। কি? না, কিছু না। অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে এবার বিন্দু। পরীক্ষা শুরু হতে 15-20 দিনের মতো বাকি আছে। গত সপ্তাহে ছেলেপক্ষ এসে দেখে গিয়েছিল বিন্দুকে। পছন্দ হয়েছে তাদের। ছেলে ইতালি থাকে, কাজের পাশাপাশি পড়াশোনার শেষ ধাপও সেখানেই সম্পাদিত হয়েছে। বিয়ের পর আবার চলে যাবে, সেখানে সবকিছু গুছিয়ে আবার একেবারের জন্য দেশে চলে আসবে। তাই বিয়ের জন্য ছেলের বাবা তাড়াহুড়ো করছেন। বিন্দুর বাবা মাও গত পরশু দেখে এসেছেন, তাদেরও পছন্দ হয়েছে। বাড়ি তাদের বাড়ি থেকে বেশি দূরে না, এলাকারে প্রান্ত আরো প্রান্ত, পূর্ব পরিচিতই তাদের। আজ ওনারা আসবেন, তাই বিন্দুর মা মারিয়া মর্তুজা নিষেধ করলো ভার্সিটিতে যেতে। বিন্দু কথা মতো থেকে গেল বাড়িতে। মায়ের সাথে কাজে হাত লাগালো সে এবং তার ভাবি। তারা দুই ভাই এক বোন। বড় ভাই বিভোর কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে এবং বিবাহিত। আর ছোট ভাই মুগ্ধ কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবে। বাবা সাদিক মর্তুজার একটি মুদি দোকান আছে, আর মা মারিয়া মর্তুজা গৃহিণী। কাজকর্ম শেষ করে বিন্দুকে তৈরি করে দিল তার ভাবি ইতি। গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরিধান করেছে বিন্দু। কপালে ছোট সাইজের একটা টিকলি পরেছে, কানে দুল আর হাতে ব্রেসলেট। দুপুরে মেহমান এলে খাওয়া দাওয়ার পর বিন্দুকে নিয়ে যাওয়া হলো তাদের সামনে এবং বসানো হলো ছেলের পাশাপাশি। এই আইডিয়াটা ছিল ছেলের ছোট বোন শীতুলের। বিন্দুর খুব অস্বস্তি লাগছে এখানে বসে। এ রুমে আসার পর এক পলক তাকিয়েছিল শিশির নামক ছেলেটার দিকে। এক পলকেই চোখাচোখি হয়ে গেছে আর খুব লজ্জা পেয়েছে বিন্দু, কেননা শিশিরের চাহনি কেমন যেন মারাত্মক ছিল। ঠোঁটের উপর লেগেছিল স্পষ্ট ও মণিমুগ্ধকর এক ফালি হাসি। ইস, অন্যকে লজ্জায় ফেলতে এভাবে হাসে কেউ? এখন কিভাবে আছে কে জানে। বিন্দুর আত্মা ধুকপুক শব্দ করে যাচ্ছে, দৃষ্টি তার নিচের দিকে আছে। শিশিরের মা আফসানা ফেরদৌসি বিন্দুর অন্য পাশে বসে থাকা শীতুলকে উঠিয়ে দিয়ে নিজে বসে পড়লেন। বিন্দুর সাথে টুকটাক কথা বলে তিনি নিজ হাতে এক জোড়া বালা পরিয়ে দিলেন। অতঃপর শিশিরের কাছে আংটি দিলেন পরিয়ে দেওয়ার জন্য। অন্যদের কথায় বিন্দু হাত বাড়িয়ে দিল ঠিকই, কিন্তু তার হাত প্রচণ্ড কাঁপছে। মনে হচ্ছে যেন সে বস্ত্রহীন হয়ে মাঘের শীতে আক্রান্ত। তার কম্পন দেখে শিশির হাতটা স্পর্শ করলো এবং সকলের দৃষ্টির অগোচরে একটু চেপে ধরল যাতে কম্পন থেমে যায়, যেটা শুধু বিন্দু উপলব্ধি করতে পারল। হাত চেপে ধরায় বিন্দু এক পলক শিশিরের দিকে তাকিয়েছিল, আবার সাথে সাথেই নিচের দিকে দৃষ্টি সরিয়ে নিল। কেন জানি মনে হচ্ছে লোকটা তাকে স্বাভাবিক থাকার জন্য ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সেও তো চাইছে স্বাভাবিক থাকতে, পারছে না তো। শিশির বিন্দুর হাতে রিং পরিয়ে দিল, অতঃপর বিন্দুকে দেওয়া হলো। বিন্দু কাঁপা কাঁপা হাতে কোনো মতো আঙুলের অর্ধেক নিতেই বাকিরা শিশির নিজে পরে নিল। এনগেজমেন্ট সম্পন্ন হতেই রায়হান মোল্লা সাদিক মর্তুজার সাথে কথা বলে 2 সপ্তাহ পর বিয়ের দিন পাকা করতে চাইলেন। কিন্তু 2 সপ্তাহ পর তো বিন্দুর পরীক্ষা, তাই তিনি দিন পিছিয়ে দেওয়ার জন্য বললেন। কিন্তু এদিকে শিশির চলে যাবে, তাই সময় এত পিছিয়ে দিতে পারবে না। আলাপ আলোচনার এক পর্যায়ে 1 সপ্তাহ পরেই বিয়ের দিন ধার্য করা হলো। বাড়ি থেকে লোকজন যাওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচল বিন্দু। খুব অস্বস্তি লাগছিল তার। সবচেয়ে বেশি অস্বস্তিকর ছিল ওই শিশিরটা। কিভাবে তাকায়, কিভাবে হাসে, কিভাবে এত সুন্দর করে মিষ্টি ভাষায় নির্ভয় সকলের সাথে কথা বলে। উফ, আরেক ভাবে আছে লজ্জা দিয়ে যাওয়ার জন্য। কতক্ষণে সে বকবক করে গেল, বিন্দুরে বেশ মানিয়েছে তোর সাথে।
ওফো, কি হ্যান্ডসাম! দুজন যখন একসাথে যখন বসেছিলি না, বেস্ট কাপল মনে হয়েছে তোদের। যেন নববিবাহিতা ছিলি তোরা। তুই তো লজ্জায় লুতুপুতু। আর শিশির যেন তোর লজ্জা আড়াল করে রেখেছিল অন্যদের কাছে। আমি কিন্তু দেখেছি তখন তোর হাত চেপে ধরেছিল না, কাউকে বুঝতেই দেয়নি। বেশ ইন্টেলিজেন্ট, বিয়ে না হতেই আগলে রাখা শুরু করেছে তোকে। বিয়ের পর না জানি সর্বদা সবার দৃষ্টি থেকে লুকিয়ে রাখে। আপ্রাণ চেষ্টা করে এই দিকে রুম থেকে বের করতে পেরেছে বিন্দু। বকবক শুরু হলে যেন আর থামে না সহজে। দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিন্দু নিজেকে দেখল একবার। হাতের বালা জোড়ায় হাত বুলিয়ে কোমল স্পর্শ করলো এবং রিংটাতে মুচকি হেসে ঠোঁটের ছোঁয়া দিল। গহনা পর্নে রেখেই পোশাক পাল্টে মাগরিবের নামাজ আদায় করে নিল। অতঃপর বই নিয়ে পড়তে বসল। এমন সময় পাশে থাকা ফোনটা বেজে উঠল। বিন্দু হাতে নিয়ে দেখল রিজু কল করেছে। বিন্দু রিসিভ করেই বলল, ইতর, বান্দর, আজ ভার্সিটি যাসনি কেন? পরীক্ষার দিন বাকি আছে তা তোর জানা আছে। মাসে মাসে প্রাইভেটের বেতন কিভাবে দেয় আঙ্কেল আন্টি সেই খেয়াল তোর আছে। ওই ওই বরাবরের মতো নিজের বাবা মাকে আঙ্কেল আন্টি বলা বন্ধ কর, নতুবা খুব শীঘ্রই আমি আঙ্কেল আন্টির কাছে নালিশপত্র পাঠিয়ে দিব। ভার্সিটি আসনি তুমি আর আমাকে উল্টো শাসাও। ইট সময় আউটস্ট্যান্ডিং প্ল্যান সুইটহার্ট। যা বলার আমি বলে ফেলেছি, এখন রিপিট করতে আসিস না। তা আর করছি না, কারণ তো আমার জানাই আছে। কিসের কারণ? না মানে আমি তোর বাসায় আসতে চলেছি আগামী সপ্তাহে। কেন? কেন? কেন আবার? এত খুকি হয়ে গেলে তুমি? তাহলে শুনো শুনো, বিয়ে গো বিয়ে। বিন্দু পাখিটার বিয়ে, তাও আবার শিশিরের সাথে। উফ, ভাবতে পারছি না আমি নামের এত মিল হয়ে যায় কিভাবে। শিশির বিন্দু, ওয়াও এমাজিং। ওই, এসব কে বললো তোকে? তুই না বললেই কি অন্য কোনোভাবে আমি জানতে পারবো না বুঝি? তেমন কোনো রাস্তা দেখছি না আমি। ক্লিয়ার বল। ভার্সিটিতে আসতে না দেখে বিকেলে কল করেছিলাম, তোকে পাইনি। ইতি ভাবি ফোন রিসিভ করেছে, আর তখন ভাবি বলল তুমি নাকি তোমার মিস্টারের সাথে বসে আছো। আমার সাথে কথা বলার মতো সময় তোমার হাতে নেই। রিজু, এত বানিয়ে কথা বলতে পারিস কিভাবে? ভাবি নিশ্চয়ই এভাবে বলেনি। তুই খুঁটিয়ে খুঁটিয়ে ভাবির মুখ থেকে কথা বার করেছিস। ওদিকে রিজু অট্ট হাসিতে ফেটে পড়ল। তাই বিন্দু বলল, আমি পড়তে বসেছি, তোর জন্য আমার গুরুতর ডিস্টার্ব হচ্ছে। স্যার কি করিয়েছে আমাকে ইনবক্সে দিয়ে দে। আল্লাহ হাফেজ। বিন্দু সাথে সাথেই কল কেটে দিল। রিজু আবার কল করলো। বিন্দু রিসিভ করে বলল, আবার কি? ওরে ওরে বিন্দু পাখি, আপাতত পড়াশোনা একটু কম করো, আর আমাকে কিছু ইনফরমেশন দাও। ভাবির কাছে সব শুনতে পাইনি। তোর 6-7 বছরের কোন দেবর আছে নাকি? লাইন ধরার সুযোগ হবে। তোকে বিরিয়ানির পাতিলে ফেলে তারপর রান্না করব। ফোন রাখো। রিজু হাসতে লাগলো। আর বিন্দু এদিকে কল কেটে দিল। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই আবার ফোনটা বেজে উঠল। বিন্দু রিসিভ করেই জোর গলায় বলল, রিজু, জবাই করে ফেলবো তোকে। বারবার বলছি আমি পড়তে বসেছি আর আমার ডিস্টার্ব হচ্ছে। চুপচাপ নোট সেন্ড কর ইনবক্সে। ওপাশ থেকে নরম কণ্ঠ ভেসে এলো, শিশির বলছি। কিসের শি? বিন্দু সাথে সাথেই ফোন কান থেকে নামিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। সে জিভে কামড় দিয়ে কপাল চাপড়ালো। ওফ বিন্দু, তুই না দেখেই ফোন রিসিভ করেছিস কেন? তাছাড়া উনি ফোন নম্বর পেল কোথায়? তার ভাবনার ছেদ ঘটিয়ে ওপাশ থেকে বলল,
হ্যালো, কেউ কি শুনতে পারছে আমার কথা? বিন্দু ফোন কানে দিয়ে আমদা আমদা করে বলল, জজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুন করার সাহস আছে তোমার মাঝে? থাকলে আজ থেকে দূর করে দাও। আমি কিন্তু জেলখানাকে ভীষণ ভয় পাই। তুমি কাউকে জবাই করলে তো কারাগারে আমাকেই বন্দী হতে হবে। বিন্দুর লজ্জা লাগছে খুব, নিজের উপর রাগও হচ্ছে। ফোন নম্বর না দেখেই বকবক শুরু করেছে। এখন কি ভাবছে উনি? বিন্দু জোরপূর্বক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না আসলে তেমন কিছু না। ফ্রেন্ড বারবার কল দিয়ে দুষ্টুমি করছিল, তাই বলছিলাম। খেয়াল করিনি আপনার নম্বর থেকে কল এসেছে। আমার নম্বর কি সেভ করা নাকি? না মানে ফ্রেন্ডের নম্বর থেকে যে কল আসেনি সেটা খেয়াল করিনি। তাকে ইতস্তত করতে পেরে শিশির হেসে উঠল। আর এদিকে বিন্দু লজ্জায় লুতুপুতু। শিশির বলল, ওহ আচ্ছা, যাক ভয় থেকে বেঁচে গেলাম। তাছাড়া ফ্রেন্ডদের এমন হুমকি দিলে নোট পাবে কি করে? হুমকি দিলেই কাজ দ্রুত আদায় হয়, তাই নাকি? আমাকে এভাবেই কাজ করানোর প্ল্যান করছো, রাইট? বিন্দু কোনো উত্তর দিল না। কি উত্তর দিবে? লোকটা যেই ধাঁচের কথা বলে যাচ্ছে যেন ইচ্ছে করেই তাকে লজ্জায় ফেলতে চাইছে। কোনো প্রত্যুত্তর না পেয়ে শিশির বলল, যাক বেশি সময় নষ্ট করছি না তোমার। একটা কথা বলার জন্যই এ সময় কল করা। কথাটা হচ্ছে এই, জীবনের প্রথমবার শ্বশুরবাড়ি গেলাম। আর প্রথমবারই শ্বশুরবাড়ি থেকে চুরি করে এলাম, তাও আবার বউয়ের ফোন নম্বর। একটু আধটু প্রেম করার জন্য। আশা করি এমন চুরি হওয়াতে বউয়ের কোনো ক্ষতি হয়নি। আর যদি হয়ে থাকে বিয়ের পর পুষিয়ে দিব। রাগ করলে নাকি? বিন্দু লজ্জিত কণ্ঠে বলল, হুম, তুমি যে কতটা লক্ষ্মী আর লজ্জাবতী সেটা তোমাকে এক পলক দেখাতেই বুঝে গেছি। সরি পড়ার সময় ডিস্টার্ব করার জন্য। আর সময় নষ্ট করছি না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কলটা কেটে বিন্দু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কথা বলার কি ভয়ঙ্কর স্টাইল! এভাবে কথা বলতে হয়? বনে বনে লজ্জায় ফেলে। ইস, তখন আমার বকবকানিতে কি না কি মনে করছে, কে জানে সেটা। ওফ বিন্দু, তুই তোর এই অভ্যাস পাল্টাবি কবে? আজ বন্ধুদের সাথে এমন বকবক করছিস, না জানি অন্যের উপরও এই প্রক্রিয়ার চালান শুরু করে দিস। পরদিন বিন্দু রিকশায় করে ভার্সিটিতে যাচ্ছে। মাঝপথে থাকাকালীন হঠাৎ করেই কেউ চলতি রিকশায় লাফিয়ে উঠে পাশে বসে পড়ল। বিন্দু চমকে উঠেছে। ভয় পেয়ে প্রায় অন্যদিকে হেলেও পড়ছিল। সাথে সাথেই লোকটা তাকে টেনে সোজা করে বলল, আরে, এখনই তো পড়ে যেতে। এত ভয় পেয়ে গেছো তুমি? বিন্দু শিশিরকে দেখে অবাক হলো এবং দৃষ্টি নিচের দিকে নামিয়ে লজ্জিতভাবে বলল, এভাবে হঠাৎ করে লাফিয়ে উঠলে তো ভয় পাবই। সরি, ভয় পাইয়ে দেওয়ার জন্য। তুমি একপাশে চেপে আছো বলে এভাবে লাফিয়ে উঠলাম। এতে নিশ্চয়ই আমার কোনো দোষ নেই। রিকশায় একা চলে কেউ এক পাশে চেপে বসে। পাশের সিট ফাঁকা থাকলে তো যে কেউ দখল করে নিবে। সবসময় মাঝামাঝিতে বসবে। ওকে। শিশির একটা হাত বিন্দুর পেছনে রেখে গা ঘেঁষে বসল। বিন্দু খুব অস্বস্তি বোধ করছে। লজ্জাও লাগছে খুব। এই লোকটাকে দেখলে এত লজ্জা কোথা থেকে আসে তার নিজেরও জানা নেই। তার দৃষ্টি নিচের দিকে দেখে শিশির বলল, বিন্দু, এনি প্রবলেম? হুম, তাহলে নিচের দিকে কি দেখো? আমাকেও তো একটু দেখতে পারো। বিন্দুর ঠোঁটের কোণায় ফুটে উঠেছে লজ্জাময় হাসি। সে মাথা তুলে শিশিরের বিপরীতে অর্থাৎ ডান পাশে তাকিয়ে মনে মনে বলল, আপনাকে আর কি দেখব? এক পলকেই মুখস্থ হয়ে গেছে।
লাল একটা টি শার্ট পরেছেন, মিশ্রগন্ধযুক্ত পারফিউম লাগিয়েছেন, কালো জিন্স পরেছেন, সিল্কি চুলগুলো মৃদু বাতাসে হেলছে। ইস, এভাবে যদি পোড়াটা এক পলকে মুখস্থ হয়ে যেত। তার ভাবনার ছেদ ঘটিয়ে শিশির বলল, এমন নীরবতা পালন করছো কেন? তোমার তো সামনে এক্সাম, এখনো কি ক্লাস চলে? না, কোচিং করছি। ও, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কাল পড়ছিলে বিধায় আর জিজ্ঞেস করা হয়নি। এখন করব। করুন। এত বেশি ভাবতে পারবে না। যদি ভাবতে চাও দ্রুত ভেবে উত্তর দিবে। আর উত্তর এক কথায় দিবে, অর্থাৎ হ্যাঁ বা না হওয়া যায়। অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে না। সম্পূর্ণ নিজের মতো পোষণ করবে। রেডি? বিন্দু একটু ইতস্তত বোধ করল। কি এমন প্রশ্ন করবে যার পেছনে এত শর্ত লাগানো? শিশির পকেট থেকে ফোন বের করে হাতে নিল। বিন্দুকে তার দিকে তাকাতে দেখে শিশির হেসে বলল, ভয় পেও না, ইজি কোশ্চেন। তবে সেটা তোমার জীবনের সিদ্ধান্তই বলতে পারো। শিশির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সামনে রিক্সাওয়ালা আঙ্কেল আছে, তাই মুখে বলছি না। আমি টাইপ করছি, তুমি হ্যাঁ অথবা নাতে উত্তর দিবে। এই ফিসফিস শব্দ বিন্দুর মনের ভেতর উথাল পাতাল এক অজানা তরঙ্গের সৃষ্টি করে দিয়েছে। গুরুতর অস্বস্তি অনুভব করছে। এমন লাগছে কেন তার? নিজেকে স্বাভাবিক করতে পারছে না কেন? নিজের উপর বিরক্ত হয়ে যাচ্ছে সে। এদিকে শিশির ফোনে টাইপ করা শুরু করেছে। ধু, ঢং। কানে কানে ফিসফিস করে সেই কথা বলতে পারলে প্রশ্ন জিজ্ঞেস করা যেত না। এদিকে লেখা শেষ করে শিশির বলল, তুমি খুব লজ্জা পাচ্ছ, তাই ফিসফিস করে বললাম না। পড়ো এবং উত্তর দাও, তাড়াতাড়ি দিবে। বিন্দু এদিকে থতমত খেয়ে গেছে। মনে মনে বলল, কিন্তু এই লোকটা শুনল কিভাবে? মন পড়তে পারে নাকি? বিন্দু ফোনের দিকে তাকিয়ে দেখল শিশিরের প্রশ্ন, আমাকে তোমার ভালো লাগে। এটা কেমন কথা হলো? গতকাল বিয়ের দিনও ঠিক হয়ে গেছে, আর আজ এমন প্রশ্ন? বিন্দুকে ভাবতে দেখে শিশির বলল, কি হলো বলো। দ্রুত উত্তর দিতে বলেছিলাম। তোমার মনের উত্তরটাই দিবে। কই? বিন্দু ভেবে পাচ্ছে না কি উত্তর দিবে। ভালো লাগে সেটা কি অ্যানাউন্স করে দিতে হবে? শিশির উত্তরের আশায় তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। শিশির আবার বলল, বিন্দু তুমি এতটা কনফিউজড হয়ে যাচ্ছ কেন? ইজিরি উত্তর দাও। যেমন বাঙালির প্রধান খাবার কি? ভাত। সেকেন্ডে উত্তর হয়ে যায়। ঠিক সেভাবেই বলো। বিন্দু নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ। অতঃপর শিশির আবার লিখল, পিতামাতা দ্বারা ঠিক করা আমাদের বিয়েতে তুমি রাজি? বিন্দু এক পলক শিশিরের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। শিশির মুচকি হেসে লেখাটা মুছে আবার লিখল, তোমার উত্তরে কিন্তু আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। বিয়ে পড়ানোর সময়ও তো এসবই জিজ্ঞেস করা হয়, রাজি কিনা। কবুল বললেই বিয়ে সম্পাদিত। যাক, দুইটা তো হয়ে গেল। তৃতীয় কবুলটা না হয় কাজীর সামনেই বলো। এবার আরেকটা প্রশ্ন, বিয়ের পরপরই কি আমরা বেবি নিব? এমন প্রশ্নে বিন্দু হতবাক হয়ে শিশিরের দিকে তাকালো। শিশির তার চাহনি দেখে জিভ কাটল এবং দুষ্টু হেসে দ্রুত লেখা মুছে ফোন পকেটে রাখতে রাখতে বলল, একটু বেশি হয়ে গেছে না? যাক, আর বেশি বেশি জিজ্ঞেস করছি না। এবার আসল কথায় আসি। শপিং করতে যাবে তুমি? যেতেই হবে। জোর করব না। ইচ্ছে থাকলে বলো। সুযোগ হবে তোমার। পড়াশোনার চাপ থাকলে যাওয়ার প্রয়োজন নেই। না গেলেই ভালো হতো। বিয়ের দিনগুলোতে আবার পড়াশোনায় গেপ পড়বে। ওকে। সামনে যেহেতু এক্সাম, আমার মতেও না যাওয়াটাই বেটার। ঘোরাফেরা করবে, উল্টো অসুস্থ হয়ে পড়বে। পড়তে পারবে না তখন।
কথা বলতে বলতে তারা ভার্সিটির পাশে এসে পড়েছে। রিক্সা ভাড়া দিবে কি দিবে না তা নিয়ে দোটানায় আছে বিন্দু। সেই তো রিক্সা নিয়েছে, ভাড়া তারই দেওয়া উচিত। এখন দিতে গেলে যদি শিশির কিছু বলে লজ্জায় ফেলে দেয়, তখন কি হবে? ভাবতে ভাবতে রিক্সা থেমে গেল আর বিন্দুও নেমে পড়ল। শিশির রিক্সায় বসে আছে। বিন্দু নেমে ব্যাগের চেইন অর্ধেক খুলছে আবার লাগাচ্ছে। তা দেখে শিশির বলল, ভাড়া দেওয়ার চিন্তা করছো? বিন্দু দ্রুত ব্যাগের চেইন ছেড়ে দিয়ে একটু হেসে বলল, না। আপনি কি নামবেন না? তুমি বললে যেতে পারি, স্যার ক্লাস করবে তো আমাকে নিয়ে। কথায় কথায় শিশিরের দুষ্টুমি দেখে বিন্দুর মুখের হাসি একটু বিরক্তিকর ভাব নিল। শিশির হেসে বলল, আমি নামবো না, বাসায় যাব এখন। যাও তুমি, আর যাওয়ার সময় সাবধানে যেও। যেতে না পারলে আমাকে কল করো। আর রিকশায় একা উঠলে মাঝামাঝিতে বসো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিন্দু ভার্সিটির ভেতরে যেতে লাগলো আর মনে মনে বলল, ইস কি খারাপ লোক, কথায় কথায় এভাবে লজ্জা দেয় কেন? আর বিন্দু, তুই এমন গাদি কেন? টাস টাস কথা বলতে পারিস না? মুখ ভরা লজ্জা নিয়ে বসে থাকিস আর বুলি ফুটে না মুখে। হঠাৎ করেই রিজু এসে সামনে দাঁড়ালো। বিন্দু, রিকশায় কে ছিল তোর পাশে? সত্যি করে বল, মিথ্যে বললে ঝালমুড়ির বদলে প্যাকেট খাওয়াবো তোকে। আগে ঝালমুড়ি খাওয়া পরে না বলবো। তোর বলতে হবে না, ও শিশির ছিল। রাইট। আমি কি জানি? আমার বলতে হবে নাকি? হি হি হি। উত্তর পেয়ে গেছি। ইস, আর একটা মিনিট আগে পৌঁছাতে পারলেই হতো। মরার কণ্ঠধ্বনিও বিড়ালের মতো মিউমিউ। গরুর মতো হলে না দুলামিয়া বলে একটা হাত ছাড়তে পারতাম, আর একটু কথাবার্তা বলতে পারতাম। বিড়ালের মতো আর কি, তুই তো বিড়ালি। মিউমিউ এর বাচ্চা চল। মিউমিউ এর বাচ্চা বললি কেন? পিজা হাট খাওয়া। এনগেজর হয়েছিস অথচ কিছুই খাওয়াসনি আমাকে। কিট্টুস, আজ ছাড়ছি না তোকে। পিজা হাট দেই আর গরুর, ছাগল ও বিড়ালের হাট দেই, ক্লাস তো করবি আগে। হুম। ক্লাস শেষে বিন্দু পিজার বদলে সিঙ্গারা হাট দিয়েছে রিজুকে। রাতে শিশিরের নম্বর থেকে কল আসতেই সে কেঁপে উঠল। সারাদিনে এ নিয়ে 3টা কল এসেছে তার ফোনে আর সে 3বারই কেঁপে উঠেছে। কেননা বারবারই মনে হয়েছে শিশির কল করেছে। কিন্তু প্রথমবার ছিল মা সিঙ্গারা খাওয়ার সময় কল করেছে বাসায় ফিরতে দেরি করছে বলে। দ্বিতীয়বার ছিল রিজু বিকেলে সে তার কাজিনদের সাথে ঘুরতে বেরিয়েছে তা জানানোর জন্য। আর এখন তৃতীয়বার সেই লজ্জা দেওয়া ও ভয় দেখানোর মানুষটা। বিন্দু রিসিভ করতেও ভয় পাচ্ছে। এখন আবার কি যেন বলে লজ্জায় ফেলে। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো বিন্দু। সে সালাম দেওয়ার আগেই তার কানে এলো, তুমি আমার প্রথম দেখা দুষ্টুমি শিবরি। সামনে এলে এত রঙিন কেন হও ওগো লজ্জাবতী নারী? একটু তো ইজি হতেই পারো আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ার সময় ডিস্টার্ব করলাম? না, পড়া শেষ। নামাজ পড়েছ? পড়ো নিয়মিত? আলহামদুলিল্লাহ, চেষ্টা করি সব সময়। আলহামদুলিল্লাহ। ডিনার করেছ? আপনি? বাট এখন যত বলার বলে নাও। বিয়ের পর আপনি এর আ ও বলতে পারবে না। রাগ করেছ? না, এখনকার কথা বলছি না। সকালের কথা বলছি, বেবিদের নিয়ে। আবার বেবি? বিন্দুর জবান বন্ধ হয়ে গেছে। খুব খুব অস্বস্তিকর লাগছে। এমন কেন লোকটা? তার কোনো জবাব না পেয়ে শিশির হেসে বলল, রাগ করছো কেন? আসলে তুমি আমার সাথে একটুও ফ্রি হতে পারছো না এবং রিকশায় থাকাকালীন অধিকতর লজ্জা পেয়ে যাচ্ছিলে, তাই ইচ্ছে করেই একটু বেশি বলেছি। সরি।
সরি কেন বলছেন? এখানে অপরাধের কিছু নেই। আর ইউ সিরিয়াস? আমি তো দেখছি বেবিদের নিয়ে তোমার ইন্টারেস্ট আরো বেশি। ওহ নো। শিশিরবিন্দু, তোমাকে এখন খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কতটা রঙিন হয়েছ লজ্জায়। বিন্দু লজ্জিত কণ্ঠে বলল, আপনি এমন কেন? কেমন? জানি না। জানি নাটা কি? জানি না। হা হা হা, আমি জানি। কি? অভদ্র প্রেমী। ইস, আমাকে নিয়ে সন্দেহে থেকো না আবার। তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা। এটা ফেসবুক স্ট্যাটাস না, ইউনিভার্সাল ট্রুথ। অবশ্য তুমিও হতে না, যদি না তোমার সাথে আমার বিয়ে ঠিক হতো। আমি শুধুমাত্র একজনের জন্যই সেই অভদ্র প্রেমিক যে কিনা আমার বউ হবে। আর বাকিদের জন্য কি ভদ্র প্রেমিক? তুমি কি জানো, এই প্রথম একটা ব্যাচ দিলে আমার কথায় হয়তো বাকিদের জন্য আমি ভদ্র ছেলে। হা হা হা। রাত জেগে পড়ো। উহুম, গুড হ্যাবিট। ঘুমিয়ে পড়। রাত জাগবে না কখনো। ঘুম নষ্ট হতে দিবে না। নিশ্চিন্তে ঘুমাবে আর আমাকে ও বেবিদের নিয়ে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবে। শুভরাত্রি। শুভরাত্রি। বিন্দু কল কেটে বলল, যা বলেছেন আপনি। এখন তো মনে হচ্ছে স্বপ্নেও এসে লজ্জা দিবেন। শিশির বিন্দু। প্রতিদিনই চলেছে ফোনে টুকটাক প্রেমালাপ। অবশেষে আজ শিশিরের ঘরে বিন্দু। মাথা নিচু করে বিছানার মাঝামাঝিতে বসে আছে রাঙাবধূ। দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করতেই ধু করে উঠল বিন্দুর প্রাণ। কানে ভেসে এলো সুরেলা কণ্ঠে কিছু শব্দ। আকাশে ফুটে উঠেছে এক টুকরো চাঁদ। ঝলমলে করেছে অন্ধকার রাত। রাঙা পায়ে পদার্পণ করেছে দেখো গৃহবধূ। রশ্মি ছাড়িয়ে গৃহে নিরিবিলি বসে আছে আলোকিত কামরায়। এ যে আমার গৃহচাঁদ। কথাগুলো বলতে বলতে এতক্ষণে শিশির বিন্দুর কাছে চলে গেছে। বিন্দুর মনের ভেতর ধুকপুকানি যেন শতগুণে বেড়ে গেছে। শিশির বিছানায় পাশাপাশি বসে আবার বলল, ওগো লজ্জাবতী নারী, লজ্জায় কেন নতশির তুমি? আজ পরপুরুষ নহে, তোমারই জীবনসঙ্গী আমি। উদয়ন করো মুখখানি, দৃষ্টিতে হারাবো তোমাতে ওগো মোর রানী। বিন্দু যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। হাত পায়ে কম্পনও ধরে গেছে। এভাবে কেন বলছে লোকটা? তার মনের অবস্থাটা কি একটুও বুঝতে পারছে না। বিন্দুকে মাথা তুলে সোজা না হতে দেখে শিশির মৃদু হাসল। হাত বাড়িয়ে সে বিন্দুর একটা হাত স্পর্শ করল। সে তার কম্পন অনুভব করতে পারছে। তাই সে হাতটা টেনে হাতের পিঠে একখানা চুম্বন করল। বিন্দু কেঁপে উঠল। তার সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। শিশির আঙুলের ফাঁকে আঙুল রেখে হাত মুঠোয় ধরে বলল, তুমি যে শিশিরবিন্দু সেটা কি তোমার জানা ছিল না? তাহলে আজ এত নার্ভাস কেন হয়ে পড়ছো? পিইজি শিশিরবিন্দু। নাও উই আর কাপল। আই ডিপলি ফিল ইউ, সো ইউ শুড ফিল মি। শিশির অন্য হাতে বিন্দুর মুখটা তুলে সোজা করতেই বিন্দুর আখিজোড়া বন্ধ হয়ে গেছে। ঘন ঘন কাঁপছে চোখের পাতা। শিশিরের কণ্ঠে উচ্চারিত হলো, মাশাল্লাহ। সাথে সাথেই শিশির তার কপালে আলতো কোমল স্পর্শ করে থুতনি ছেড়ে দিল। এবার অন্যরকম কণ্ঠে বলল, উফ, তোমার তো পরীক্ষার সামনে। এখন বাসর টাসর নিয়ে ভাবলে চলবে না। এসব চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলো। পড়াশোনায় মনোযোগ দাও। পড়ার মুড আছে, বই এনে দিব, পড়তে বসবে। শিশিরের মুখে এমন উক্তি শুনে বিন্দু অবাক হলো এবং চোখ খুলে তাকালো। শিশির যে চরম ফানি মুডে আছে সেটা বিন্দু সহজেই বুঝে গেছে। তাই সে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল। শিশির বিছানা ছেড়ে নেমে গেল। ঘড়ি খুলতে খুলতে বলল, বাবাকে নিষেধ করেছিলাম এত সব অনুষ্ঠান করতে। বুঝিয়েছিলাম তোমার পরীক্ষা, পড়াশোনার ডিস্টার্ব হবে। উনার কি আর তোমার পরীক্ষার চিন্তা আছে?
একমাত্র ছেলের বিয়ে বলে কথা, লোক দাওয়াত করবে না সেটা কি করে হয়? সাথে যুক্ত হয়েছে আমার শ্বশুর মশাই। তো একদিন পড়াশোনা মিস হলে নাকি কিছু হবে না? আমার যে বউয়ের কাছে আরো দুদিন চাই সেটা তাদের বুঝাই কি করে? আমার তো ইচ্ছে ছিল সামনে যেহেতু পরীক্ষা, কাজী ডাকবো আর বিয়ে করে বউ নিয়ে আসবো। আর আমার জন্য আলাদা ভাবে দুদিন সময় নষ্ট করব। এখন তো এমনিতেই প্রায় 3 দিন মিস হবে। বউকে আমাকে দুদিন সময় দিবে এখন। বিন্দু কিছুই বলল না। শিশির শেরওয়ানি পাঞ্জাবি খুলে বলল, বইপত্র কিন্তু সবই আনা হয়েছে। পড়তে বসবে এখন তুমি? হুম। তাহলে বসে আছো কেন? আমার কাছে তোমার আসল রূপটাই বেশি ভালো লাগে। এভাবে তুমি ঘুমাতেও পারবে না। চেঞ্জ করে নিতে পারো। তুমি চাইলে আমি হেল্প করতে পারি। বিন্দু কিছু বলল না। সে গহনা খুলতে লাগলো। শিশির একটা টি শার্ট পরে তার পাশে বসে মাথার পিনগুলো ছুটিয়ে দোপাট্টা খুলে দিল এবং চুলের ভাঁজগুলো খুলতে সাহায্য করলো। বিন্দু লাগেজ খুলে সুতি একটা থ্রি-পিস হাতে নিলে শিশির বলল, বেনারসিটা না হয় পরনে থাকুক। ঘুমাতে পারবে না শাড়ি পরে? ঘুম। বিন্দু লজ্জিত কণ্ঠে জবাব দিয়ে জামা রেখে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার পরেও অযথা কিছু সময় বাথরুমে নষ্ট করে একসময় বেরিয়ে এলো। শিশির খাটের মাঝামাঝি একটা বালিশ নিয়ে শুয়ে আছে। হাতে তার বিন্দুর দোপাট্টা। গহনাপত্র খাট থেকে গুছিয়ে রেখেছে হয়তো কোথাও। কিন্তু বালিশ আরেকটা কোথায়? একটু আগেও দুইটা বালিশ ছিল। বিন্দুর দিকে না তাকিয়ে দোপাট্টার পার ঘুরাতে ঘুরাতে শিশির বলল, শিশির ও বিন্দু, যেখানে এক বালিশে দুইটা মাথার জায়গা হয় সেখানে দুইটা বালিশ রাখার কোনো প্রয়োজন আছে? আমার মতে নেই, তুমি কি বলো? বিন্দু ঠিক দাঁড়িয়ে আছে। এমনিতেই লজ্জায় সে নাক পর্যন্ত ডুবে আছে। এখন কি দম আটকে দিবে এই লোকটা? তার সাথে এক বালিশে কিভাবে ঘুমাবে? আদৌ কি তার মনে সেই সাহস জাগবে? শিশির ঘাড় ঘুরিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে এলো। কাছে এসে হুট করেই কোলে তুলে নিল। বিন্দু চোখে খিচে বন্ধ করে রেখেছে। বিছানায় এনে বালিশে শুয়ে দিয়ে শিশির বলল, এই চোখ খুলো। বিন্দু। বিন্দু চোখের পাতা খুলে তাকালো, সাথে সাথেই শিশিরের ঠোঁটের হাসির রেখা প্রশস্ত হয়ে গেল। শিশির চোখে চোখ রেখে শুধালো, ও আমাকে দেওয়ার জন্য 2 দিন হবে তোমার কাছে। 48 ঘন্টার 1 সেকেন্ডও বেশি অতিক্রম করব না। পারলে আরো কমিয়ে আনবো। এ কেমন আবদার? এভাবে বলতে হয়। তাকে কি নিষেধ করবে সে? এই বোধটা কি নেই? শিশির এখনো তাকিয়ে আছে বিন্দুর উত্তরের আশায়। বিন্দু ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটিয়ে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। শিশির সাথে সাথেই ঠোঁটের উপর আলতো স্পর্শ দিয়ে কম্বল টেনে দুজনকেই ডেকে নিল এবং এক বালিশে মাথা রেখে বিন্দুকে 2 হাতের বন্ধনে আবদ্ধ করে বলল, এটুকু তো হতেই পারে, তাই না? বিন্দু ফিক করে মৃদু স্বরে হেসে উঠল এবং শিশিরের মাঝেই লজ্জা লুকাতে চাইল। শিশিরও তাকে লুকিয়ে রাখল। বিয়ের পর প্রথম ঘুম ভাঙল শিশিরের ডাকে, আর প্রথম সকাল শুরু হলো তারই বুকে। জেগে তোলারও চমৎকার ভঙ্গিদার। মাথায় হাত বুলিয়ে নিজের সাথে জড়িয়ে রেখেই মৃদু স্বরে ডাকছিল, শিশিরবিন্দু, শিশিরবিন্দু। আজান পড়েছে। নামাজ পড়বে না? সে কি ডেকে তুলছিল নাকি ঘুম পাড়িয়ে দিচ্ছিল বোঝা মুশকিল। তবে বিন্দু এটা জেনেছে তার শিশিরের ডাকেই তার ঘুম ভেঙেছে। চোখের পাতা খুলেই দেখতে পেয়েছে শিশিরের গলা। মিষ্টি জাতীয় একটা সুবাস পাওয়া যাচ্ছে তার দেহ থেকে। অতঃপর লক্ষ্য করল তার একটা হাত শিশিরের ঘাড়ের নিচ দিয়ে পেছনে অবস্থান করেছে, অন্য হাত শিশিরের পেটের উপরের অংশে টি শার্ট আঁকড়ে ধরে রেখেছে। আর সে শিশিরের হাতের উপর শুয়ে আছে। শিশিরের একটা হাত তার মাথায় বিলি কাটছে এবং অন্য হাত শাড়ির নিচে পেট অতিক্রম করে পিঠে অবস্থান নিয়েছে। তার পা দুটি শিশির দুই পায়ের মাঝে নিয়ে আটকে রেখেছে। বিন্দু শিশিরের উপর থেকে হাত সরিয়ে নিতেই শিশির বুঝে গেছে সে জেগেছে।
তাই মাথায় চুমু দিয়ে বলল, শুভ সকাল শিশির বিন্দু। নামাজ পড়বে না? ঘুম, উঠো, না হয় তোমার আগে সূর্য জেগে উঠবে। না ছাড়লে কিভাবে? শিশির হেসে তাকে 5 সেকেন্ডের জন্য জোরে চেপে ধরে আবার ছেড়ে দিল, এবং দুজনেই উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিল। নামাজ পড়া শেষ হতেই শিশির তাকে বই এনে দিল পড়তে বসার জন্য। সে দরজা খুলে বেরিয়ে নাস্তা করার জন্য কিছু খাবার নিয়ে এলো বিন্দুর জন্য। খাবার খেয়ে পড়তে বসলে মনোযোগ তুলনামূলক বৃদ্ধি পাবে, এটা বিন্দুর জন্য শিশিরের উক্তি। কেননা পেটে ক্ষুধা থাকলেও বিন্দু এখন বলবে না। তার কথায় অল্প খেয়ে বিন্দু পড়তে বসলো, যদিও কোনো ইচ্ছে ছিল না এখন পড়তে বসার, তবুও বসতে হলো। কেউ যেন এসে বিরক্ত না করে সেই ব্যবস্থাও করে রেখেছে শিশির। দরজা লক করে সে রুমেই বসে আছে। সকাল 8টার পর সে দরজা খুলে রুম থেকে বেরিয়েছে। বিন্দু তখনও পড়ছিল। শিশিরকে বের হতে দেখে হাই তুলতে তুলতে শীতল এসে রুমে প্রবেশ করল। বিন্দুকে পড়তে দেখে শীতল অবাক হয়ে বলল, ভাবি, তোমার বিয়ে অথচ তুমি পড়তে বসেছ। আমি তো তোমাদের বিয়ের জন্য আরো 1 সপ্তাহ আগে থেকেই পড়া বন্ধ করে দিয়েছি, আর এখন ফ্রেশ হওয়ার পরেও আমার ঘুম কাটছে না আর তোমার হাতে বই। বিন্দু মৃদু হেসে বলল, আমার তো পরীক্ষা, তাই পড়ার তাড়া। আমারও ইচ্ছে ছিল না, তোমার ভাইয়া বই হাতে ধরিয়ে দিয়েছে। পড়াও হয়েছে অনেকটা, তো রেখে দিচ্ছ কেন? আমি এসে ডিস্টার্ব করলাম? না, অনেকক্ষণ পড়েছি, এখন রেখেই দিতাম। শীতল ধবাস করে খাটে বসে পড়ল এবং তার গল্প শুরু করে দিল। বিন্দু তার সাথে কথা বলতে বলতে বইপত্র গুছিয়ে বিছানাও গুছিয়ে রাখল। এর পরপরই অন্যরা একে একে আসতে লাগলো নতুন বউয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। অনুষ্ঠান শেষ হলে আর বিন্দুদের বাসায় যায়নি। শিশির ইতালি চলে যাওয়ার শেষ সময় যাবে তাদের বাসায় বেড়াতে। সেদিন রাতেই শিশির বিন্দুকে নিয়ে বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। আরো দূরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর যাওয়া হলো না। বিন্দু বউ সাজ পাল্টে স্বাভাবিক রূপ ধারণ করেছে। তারা বাসে উঠেছে। একেবারে পেছনের সিটটাই তারা দখল করেছে। বেড়াতে যাবে সেটা জানে, কিন্তু কোথায় যাবে তা বিন্দুর অজানা। তাই সে জিজ্ঞেস করল, আমরা এখন কোথায় যাচ্ছি? এমন প্রশ্নে শিশির একটু অবাক হলো। সে নিশ্চিত বাসে ওঠার সময় বিন্দু খেয়াল করেনি এটা কোথায় যাওয়ার বাস। ঠোঁটের কোনায় দুষ্টুমির হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, হানিমুনে যাচ্ছি আমরা। তার এমন জবাবে লজ্জা পেয়ে বিন্দু ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, আমি জায়গার নাম জিজ্ঞেস করেছি। শিশির একটা হাত বিন্দুর পেছনে নিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আমরা লন্ডনে যাচ্ছি। বাংলাদেশের লন্ডন? বাংলাদেশের লন্ডন কোথায় সেটা জানো? সিলেট। ঘুম, আমরা বাসে আছি। ঘুম, আমিও জানি। এভাবে বসতে হয়। শিশির আরো একটু চেপে ধরে বলল, কাপলের মাঝে তো একটু একটু খুনসুটি চলবেই, এজন্যই তো পেছনের সিট নিলাম। ওহ, মোস্ট ইম্পর্টেন্ট কথা, বই নিয়েছি সাথে, মাঝে মাঝে একটু পড়াশোনা করতে পারবে। এখন কি পড়বে? এ সময় পড়ার কথা বলায় বিন্দু ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। শিশির তার নাকটা টেনে বলল, বউটা আমার রাগও করতে জানে, এই প্রথম দেখলাম। বিন্দু আবার জানালার বাইরে তাকিয়ে হেসে উঠল। বাসে উঠার 10 মিনিট পর বাস ছাড়ল। তাদের পাশের সিট ফাঁকাই আছে। সামনেও হয়তো 2-1টা সিট ফাঁকা পাওয়া যাবে। মানুষ এতটা ওঠেনি। বাস চলতে শুরু করেছে। ঢাকার কোলাহল সমৃদ্ধ পথ অতিক্রম করে চলতে শুরু করেছে বাংলাদেশের লন্ডনের দিকে। বাসের লাইট অফ করে দেওয়া হয়েছে। ভেতরে অন্ধকার, আর বাইরে কখনো আলো আবার কখনো ঘন কালো। জানালা অর্ধেক খোলা, তা দিয়ে প্রবেশ করছে তীব্র বেগে হিমেল হাওয়া।
শিশির বিন্দুকে সহ মোটা চাদরে গুটিয়ে নিয়েছে নিজেকে। অন্ধকার পথে ভ্রমণ করার মজাই আলাদা। আর বাসের লোকগুলো সেই মজাটাকে উপেক্ষা করে বেঘরে ঘুমাচ্ছে এক একজন। বিন্দু তার ভার দুদিনের গড়া সম্পর্কের প্রিয় মানুষটার উপর ছেড়ে দিয়ে হেলান দিয়ে উপভোগ করছে রাতের আধারের দৃশ্য। শিশির তাকে কিছুক্ষণ ঘুমাতে বলল, কিন্তু বিন্দু এমন মুহূর্তে একটুও ঘুমাবে না। সে সম্পূর্ণ পথ জেগেই ছিল। শিশির বিন্দু মোটামুটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে কয়েক ঘন্টা পরেই তারা সিলেটের মৌলভীবাজার শহরে চলে এলো। এক বন্ধুর সাথে কথা বলে শিশির থাকার ব্যবস্থা আগেই ঠিক করে রেখেছিল। সে বিন্দুকে নিয়ে সেখানেই উঠল। রুমে এসে সময় নষ্ট না করে তারা ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুত। শিশির বিন্দুকে জিজ্ঞেস করল, বিন্দু কিছু খাবে? হুম। ক্লান্ত লাগছে? না। দৃষ্টি শুধায় হ্যাঁ, অশ্রু শুধায় না। এ কোন মুহূর্ত বেগম যে শিশিরকে ফেলছে দোটানায়? বেগমের অজানা। শিশির শব্দ করে হেসে উঠল আর বিন্দু তার হাসিতে লজ্জিত। তার লজ্জা বাড়িয়ে দিতে শিশির বলল, ক্লান্তি নাশ করে দিব। ঘুমাবে না? শিশির কানে কানে ফিসফিস করে বলল, ঘুমাতে আসিনি তো, এসেছি মধুচন্দ্রিমায়। বাইরে কি দেখনি তুমি, জলজল করছে প্রকৃতির রূপালী জ্যোৎস্নায়। সকালে শিশিরের সিলেটি বন্ধুর সাথে দেখা করলো তারা। অতঃপর বেরিয়ে পড়ল ভ্রমণে। সারি সারি পাহাড়, পাহাড়ে পাহাড়েও কি দিয়ে ধেয়ে চলেছে জলধারা, সবুজ অরণ্যে ছেয়ে আছে পথঘাট। তো অপরূপ সৌন্দর্যে সজ্জিত প্রিয় বাংলার, তো বাংলার লন্ডন। হাজারো কবি মনীষী মাতাল হয়েছে বাংলার প্রকৃতির ঘ্রাণে, মুগ্ধ হয়েছে তার রূপে। সেই মণিমুগ্ধকর দৃশ্য বাংলার প্রকৃতিতে আজও বহমান, সেই মাতাল ঘ্রাণ আজও মিশে আছে বাংলায় প্রবাহিত বাতাসে। শিশিরবিন্দু একে একে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর লেক ঘুরেছে। দুই একটা বই সাথে নিলেও পড়া হয়নি। কেননা এত অল্প সময়ের জন্য প্রকৃতির সাথে সাক্ষাৎ করতে এসেছে বিন্দু, তাই পড়াশোনা একটু বন্ধ রেখে মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করল। শ্রীমঙ্গলে চা বাগানে ঘোরার সময় শিশিরের আবেদনে বিন্দু তাকে গান শুনিয়েছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। পরদিন বিকেলে তারা ঢাকায় হাজির। শিশির বিন্দুর কাছে কাটায় কাটায় হিসেব দিল ভ্রমণ সহ ৪৩ ঘন্টা সময় নিয়েছে সে। বাড়িতে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিতেই শিশির তার হাতে আবার বই ধরিয়ে দিল। নিষেধ করা সত্ত্বেও বিন্দুর সেবাযত্ন করতে লেগে গেল। তার ধারণা জার্নি করার ফলে বিন্দুর মাথা ব্যথা করছে, আর মাথা ব্যথা নিয়ে সে পড়ায় মনোযোগী হতে পারবে না। তাই ওয়েনমেন্ট লাগিয়ে সে বসে বসে মাথা ম্যাসাজ করে দিচ্ছে। পরদিন বিন্দুর বাবা মা এসেছে তাদের নেওয়ার জন্য। উভয়ই চলে গেল তাদের বাসায়, সঙ্গী তাদের বই। সেখানে একদিন কাটিয়ে আবার ফিরে এসেছে। শ্বশুরবাড়িতে থেকে বিন্দু পড়াশোনায় মনোযোগী। শাশুড়িও কোনো কাজ করতে দেয় না, সারাক্ষণ পড় আর পড়। আর অবসর সময় স্বামী স্ত্রীর প্রেম একঘেয়েমি কাটাতে একটু আধটু বাইরে ঘুরেফেরা। প্রথম পরীক্ষার দিন শিশির নিয়ে যাচ্ছে রিকশা করে। বিন্দুকে জিজ্ঞেস করল, শিশির ও বিন্দু হুম। নার্ভাস? হুম। একটা পানিতেই কি হবে, কিছু কিনে দিব? না। মন খারাপ কেন তোমার? কোথায়? এমন নীরব হয়ে আছো যে? এমনি। আচ্ছা, ইতালিতে কি রিকশা চলে? শিশির একটু অবাক হয়েই বলল, কেন? কখনো চলতি রিকশায় লাফিয়ে উঠবে না? শিশির শব্দ করে হেসে উঠল, আর বরাবর ন্যায় তার হাসিতে লজ্জা পেয়ে বিন্দু ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, হাসির কি আছে? এভাবে লাফিয়ে উঠলে অ্যাক্সিডেন্ট হতে পারে। শিশির বিন্দুর পেছনে হাত রেখে বলল, আচ্ছা আর হাসবো না, রিকশায় লাফিয়ে উঠবো না।
পরীক্ষা শেষে রিজুসহ তারা ফুচকার স্বাদ উপভোগ করে বাসায় ফিরল। দ্বিতীয় পরীক্ষা আগামী সপ্তাহে। আগের দিন শিশির চলে যাবে। ইতালি চলে যাওয়ার আগের দিন রাতে শিশিরের বুকে মাথা রেখে শুয়ে আছে বিন্দু। শিশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, শিশির বিন্দু, আমি চলে গেলে আমাকে মিস করবে না? বিন্দু কোনো জবাব দিল না। ভেতরটা কাঁপছে তার। মাত্র কয়েকটি দিনে এতটা আপন ও এতটা মায় জড়িয়ে ফেলেছে, এখন তাকে ছাড়া থাকবে কিভাবে? আগে থেকেই জানতো চলে যাবে, কিন্তু সময় ঘনিয়ে আসায় এখন মন মানছে না তার। শিশির তার উন্মুক্ত বুকে ভেজা অনুভব করতেই শিশির বিন্দু বলে চমকে উঠল। সে মাথা তুলে বিন্দুকে বালিশে নামিয়ে দিতেই বিন্দু চোখ বন্ধ করে ফেলল। শিশির বলল তাকে চোখ খুলে তাকাতে, কিন্তু সে তাকাচ্ছে না। দু চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। শিশির তার অশ্রু দ্বারা তা শুষে নিতে নিতে বলল, এই কি শুরু করেছো এসব? এমন করলে যাব কিভাবে আমি? শিশির বিন্দু, স্টপ, ওপেন ইউর আইস, জাস্ট সি ইউর শিশির, আদারওয়াইজ নাথিং হেয়ার। বিন্দু চোখ খুলে তাকালো তার দিকে। শিশির মৃদু হেসে বলল, তুমি যে কতটা চালাক হয়ে গেছো সেটা কি আমি বুঝি না? একটু বেশি বেশি আদর পাওয়ার জন্য সব বাহানা তোমার। আমি যে ধরে ফেলেছি চালাকি, এবার তোমার কি হবে? বিন্দুর লজ্জা আজ অশ্রুর আড়ালে লুকিয়ে গেছে। শিশিরের কথায় মুখে ফুটে উঠেছে হাসি আর চোখে অশ্রু। ঘুমানোর ইচ্ছে নেই, তবুও শিশিরের ঘুম পাড়ানি স্পর্শে ঘুমাতে সে বাধ্য। সকালে ঘুম ভাঙলে পাশে শিশিরকে পেল না। চোখ খুলে এবার সোপাস তাকালো, শিশির নেই। অন্যদিনের মতো আদর করে ডেকে তোলেনি আজ। আগে উঠে বাইরে গেছে হয়তো। শিশির আজ চলে যাবে সেটা মনে হতেই বিন্দু তড়িঘড়ি করে উঠে পড়ল। তার কাপড় চোপড় গুছিয়ে দিতে হবে তো। সে বিছানাপত্র গুছিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিল। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালে চোখ পড়ল কলমের নিচে রাখা কাগজের উপর। বিন্দু কাগজটা হাতে নিয়ে দেখল, সরি শিশির বিন্দু, ঘুমের মধ্যেও কাঁদছিলে তুমি, তাই জাগানোর সাহস হয়নি আমার। সবুজ ঘাসের বুকে জমা শিশির সূর্যের দেখা পেলে হারিয়ে যায়, কিন্তু আমাকে সূর্য উদয়ের আগেই বেরিয়ে আসতে হলো। বিকেল 3টায় না, ভোর 3টায় ফ্লাইট ছিল আমার। আমার বিন্দু তো রাগ করতে জানে না। আমি চাইও না সেটা কখনো জানুক। অন্ধকার ফুরিয়ে এলে তো ভুবনে আলো ফুটবেই, আবার আলো নিবে। অন্ধকার ঘনিয়ে এলে তো ঘাসে শিশির জমবেই। ঠিক তেমনি করে দেখবে তোমার শিশিরও তোমার সামনে হাজির হয়ে গেছে। আমি তোমার থেকে দূরে সরে যাইনি। দেখো, তোমার কণ্ঠহারে ঝুলে আছি আমি। আমার দেহ বাসা থেকে একা বের হয়নি, তোমার অশ্রু, প্রেম, স্পর্শ, ভালোবাসা সব নিয়ে এসেছে। এমনকি সকলের দৃষ্টির অগোচরে তোমাকে ছোট্ট করে আমার হৃদয়ে যত্ন করে রেখে সাথে এনেছি। বিভোর ভাইয়া এয়ারপোর্ট থেকে বাবার সাথে বাসায় ফিরবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন থেকে ভাইয়া নিয়ে যাবে কেন্দ্রে। পড়াশোনায় মনোযোগ দিও। যে কোনো কিছুর প্রয়োজন হলে মায়ের কাছে বলো। আমার অজান্তে এক ফোঁটা অশ্রুবিন্দুও যেন মাটিতে না লুটিয়ে পড়ে। তুমি সর্বদাই শিশির বিন্দু। তাহলে অশ্রুবিন্দু কেন হতে যাবে? ভালো থেকো, নিজের ও আশেপাশের সবার যত্ন নিও। ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে সবার আগে তোমার ফোনে কল করব। ইতি। শিশির বিন্দুর শিশির। শিশির বিন্দু। চিঠিটা পড়ার পর না চাইতেও কেন জানি ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হাত কাঁপছে, পা আর দাঁড়িয়ে থাকতে সমর্থ হচ্ছে না। বিন্দু সেখানেই মেঝেতে বসে পড়ল। চোখ থেকে টুপটাপ শব্দ করে অশ্রুবিন্দু চিঠির উপর পড়ছে। হামাগুড়ি দিয়ে চিৎকার করে কাঁদতে পারলে হয়তো মনের ভেতরে অবস্থিত ভারী পাথরটা তুলোর মতো হালকা হয়ে যেত, কিন্তু তা করতে যে সক্ষম নয় সে। কঠিন পাথর সরু ও আঁকাবাঁকা রেখায় ফেটে মুখ থেকে বেরিয়ে এলো কিছু শব্দ। তোমার কথা অমান্য করেনি তোমার শিশির বিন্দু। এক ফোঁটা অশ্রুবিন্দুও মাটিতে লুটিয়ে পড়তে দেইনি আমি। সবটা তোমার ভালোবাসায় লিখিত পত্রে জমা করে রেখেছি।
তুমি আমাকে এভাবে না জানিয়ে চলে গেলে কেন? একটা বার প্রাণ ভরে দেখার সুযোগটাও কেন আমি পেলাম না? আবার কবে আসবে তুমি? আবার কবে দেখবো তোমায়? এভাবে হঠাৎ করে এতটা রিক্ততা কেন আমাকে দিয়ে গেলে? তোমার শিশিরবিন্দু রাগ না করলেও যে খুব অভিমান করে ফেললো তোমার উপর। জানিয়ে গেলে যতটা না কষ্ট পেতাম তার চেয়েও শতগুণে কষ্ট দিয়েছো এভাবে লুকিয়ে গিয়ে। এক পলক দেখার সুযোগ দিলে কি এমন হয়ে যেত শিশির? বিন্দু নিঃশব্দে কাঁদতে লাগলো। চিঠিটা আবারও পড়ার চেষ্টা করছে কিন্তু সম্ভব হচ্ছে না। বারবার চোখ ঝাপসায় হয়ে যাচ্ছে। বিন্দু গলায় হাত দিয়ে দেখলো একটা উপহার ঝুলিয়ে গেছে শিশির। নিশ্চয়ই রাতে ঘুমের মাঝে পরিয়ে দিয়েছে লকেটটা। বিন্দু সেটাতে তার ঠোঁট স্পর্শ করলো। চোখ ভালোভাবে মুছে লকেটটা খুলে দেখলো একপাশে সিলেটে তোলা তাদের কাপল ছবি, আর অন্য পাশ খালি। শিশিরের ইচ্ছে অতি শীঘ্রই এ পাশটা দখল হয়ে যাবে। বিন্দু শিশিরের রেখে যাওয়া স্মৃতি ও তার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবনায় বিলীন হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সে উঠে বাথরুমে গেল। চোখে মুখে পানি ছিটকে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে সে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে সমাগম শুনতে পেয়ে বিন্দু এদিকেই এলো। দেখলো বিভোর বসে আছে শিশিরের বাবা মায়ের সাথে। বিন্দুকে দেখে শিশিরের মা উঠে এসে বলল, চোখে মুখের এ কি হাল? কান্না করেছো তুমি? আমি না দেখে এলাম ঘুমাচ্ছ। মা, আমি কি ভাইয়ার সাথে এখনই বাড়িতে যেতে পারি? হ্যাঁ, তোমার ভাইয়া তোমাকে নিয়ে যেতেই এসেছে। এসো, নাস্তা করব সবাই মিলে। আমি খাবো না মা, ভালো লাগছে না আমার, শরীর খারাপ। না, ঠিক আছি আমি, খেতে ইচ্ছে করছে না এখন। অল্প খেয়ে নাও, তা না হলে অসুস্থ হয়ে পড়বে। কাল তো আবার পরীক্ষা। মন খারাপ করো না, শিশির কিছুদিন পরই চলে আসবে। এখন পড়াশোনায় একটু মনোযোগ দাও, ভালো মতো এক্সাম দাও। এক্সামের পরপরই আবার নিয়ে আসবো, কেমন? আচ্ছা। বিন্দু রুমে এসে ব্যাগ গুছাতে লাগলো। শীতুল এসে বলল, ভাবি তুমি চলে যাচ্ছ, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে। এক্সাম শেষ হলে চলে আসবো। তোমার এক্সাম কবে শেষ হবে? প্রায় 1 মাস। উফ, কতদিন! এতদিন আমাকে মিস করতে হবে। মিস কেন করবে? বাসা তো দূরে না, যখন ইচ্ছে হবে চলে যাবে। আমার ইচ্ছে হলেই যেতে পারবো নাকি? তুমি ডাকলে না মায়ের কাছে একটু বাহানা দিতে পারবো। আচ্ছা, যখন ইচ্ছে হবে কল করে জানিও, আমি ডেকে নিব। ওকে। বিভোর নাস্তার পরপরই বিন্দুকে নিয়ে চলে এলো। বিন্দু কিছু খেলো না সেই বাড়িতে। নিজ বাড়িতে আসার পরও তার মা খেতে বলেছে কিন্তু সে খায়নি। পড়াও হয়নি একটু। সারাক্ষণ মাথায় ছিল শিশির আর চোখে ছিল অভিমানী অশ্রু। বিকেলের অগ্রভাগে ফোন বেজে উঠল। বিন্দু হাতে নিয়ে দেখলো অচেনা নম্বর। তাছাড়া এটা বাংলাদেশি নম্বর না। সে নিশ্চিত শিশির কল করেছে, তাই সে রিসিভ করলো না। ফোনটা একবার বেজে বন্ধ হয়ে আবার বাজতে শুরু করলো। এবার বিন্দু কেটে দিল। পরপর আরো 4বার কল এলো কিন্তু বিন্দু রিসিভ না করে বারবার কেটে দিয়েছে। এরপর মেসেজ এলো, কল রিসিভ করছো না কেন? 1 মিনিট পর আবার মেসেজ, ড্রাগ করেছে আমার শিশির বিন্দু। তারও রিপ্লাই না পেয়ে আবার কল করে। 2 মিনিট পর মেসেজ দিল, সুইট হার্ট একবার রিসিভ করো কলটা, আমার টেনশন হচ্ছে। পরপর আরো 2বার কল এলো কিন্তু রিসিভ হলো না। এদিকে তাকে উপেক্ষা করে বিন্দুর ভেতরে ভাঙচুর হচ্ছে। 5-7 মিনিটের মতো পার হতেই বিন্দুর ফোনে কল এলো তার শ্বশুর রায়হান মোল্লার নম্বর থেকে। বিন্দু নিজেকে স্বাভাবিক করে পানি পান করে গলা পরিষ্কার করে নিল। দ্বিতীয়বার কল আসতেই সে রিসিভ করে সালাম দিল। তিনি সালাম নিয়ে জানালেন শিশির তার ফোনে কল করছে, সে যেন রিসিভ করে। উনি নম্বর সহ টেক্সট করে দিলেন চিনে নেওয়ার জন্য।
বিন্দু বেশ বুঝতে পারছে শিশির তার বাবার সাথে কথা বলে কৌশলে বলেছে তাকে জানিয়ে দিতে যাতে সে কল রিসিভ করে। শ্বশুরের কথা তো আর ফেলে দেওয়া যাবে না, তাই বিন্দু ঠিক করলো এবার রিসিভ করবে। ফোন হাতে নিয়ে বসে আছে সে। 3-4 মিনিটের মতো অতিক্রান্ত হতেই আবার কল এলো। বিন্দু রিসিভ করে কানে ধরে রাখলো কিন্তু কোনো কথা বলল না। শিশির ওপাশ থেকে প্রথমেই বলল, সরি শিশির ও বিন্দু। কথা বলবে না? ইচ্ছে করছিল না আসতে। বের হওয়ার পূর্বে বারবার শুধু দরজা থেকে বিছানা পর্যন্ত পায়চারি করতে হয়েছে। যেখানে আমি নিজেই এতটা শূন্যতা অনুভব করছিলাম সেখানে তুমি কি করতে? তোমাকে শান্ত দেখেও আসতে পারছিলাম না, যদি জাগ্রত থেকে অশান্ত হয়ে থাকতে তাহলে কিভাবে আসতাম আমি? একটু কথা বলো, টেনশন হচ্ছে আমার। এভাবে রেখে না গেলে মোটেও শূন্যতা অনুভব হতো না। এই তুমি কাঁদছো কেন? আমি ফিরে আসবো কিছুদিন পরই। আমি কেন কাঁদতে যাব? আমার কান্নাই বা কার কি আসে যায়? এই পাগলি, এভাবে বলতে নেই। শিশিরের কষ্ট হয়। ভিডিও কল দেই, রিসিভ করো। একবার দেখি আমার শিশিরবিন্দুকে। শিশিরবিন্দুকে যেখানে প্রত্যক্ষ দেখারই সুযোগ দেওয়া হয়নি। তাহলে এই কৃত্রিম দেখাতে কি হবে? দেখবো না আমি কাউকে। শিশির প্রায় 1 মিনিট চুপ থেকে আবার বলল, সরি। বিন্দু কিছু বলছে না, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের শব্দে সে বুঝতে পারছে বিন্দু কাঁদছে। তাই বলল, আচ্ছা দিব না ভিডিও কল। তুমি যা চাও সেটাই হবে। কাঁদবে না একটু? আমার সহ্য হচ্ছে না। কাল তোমার এক্সাম আর তুমি। শিশিরবিন্দু, স্টপ ক্রাইম। বিন্দু বিছানায় ফোন রেখে বাথরুমে চলে গেল। শিশির তার শ্বাস প্রশ্বাসের শব্দ না পেয়ে বুঝতে পারছে সে কাছে নেই। তবুও কল কাটেনি, বিন্দুর অপেক্ষায় আছে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে এবার স্বাভাবিকভাবে কথা বলল একটু। শিশিরের সাথে কথা বলার পরপরই তার মা এসে জোর করে গেল, কিন্তু সে একটুও খেল না। সন্ধ্যায় আবার কল এসেছে। বিন্দু রিসিভ করতেই শিশিরের কণ্ঠে ভেসে এলো, তুমি সারাদিন না খেয়ে আছো? এ কোন পাগলামি শুরু করেছো? কিভাবে খাবো? আমার অন্য রুচি স্বাদ সব চুরি করে বিলেতে পারি জমিয়েছে কেউ। শিশিরবিন্দু, আমাকে মেরে ফেলবে তুমি? এত বড় অভিমানে কেন স্থির হয়ে আছো? ভুলে যাও না সবকিছু। জীবনটাকে ভিন্ন পৃথিবীর সাথে পরিচিত করে তুলতে একটা মানুষ এসেছিল, তাকে কি করে ভুলে যাই? গত দিনগুলো একটাও ভুলবার নয়। আমি সেগুলোর কথা বলছি না। সবকিছুর সাথে সেগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এখন আর কোনো কথা নয়। এই মুহূর্তে তুমি খেতে যাবে। পেটের এক কোনাও যেন খালি না থাকে। তোমার স্বামীর আদেশ। আমি 10 মিনিট অপেক্ষা করব। এর মাঝে তুমি খাওয়া শেষ করবে। যাও। ইচ্ছে নেই, তবুও 3-4 লোকমা পানির সাহায্যে গিলে নিল বিন্দু। শিশিরের আদেশে বইও নিয়েছে হাতে, কিন্তু খাবার তো পানির সাহায্যে পেটে পৌঁছে গেছে, এখন পড়া কিভাবে মগজে পৌঁছাবে? এটা গিলে ফেলার জন্য তো কোনো পানি নেই। রাতে ঘুমাতেও পারল না বিন্দু। সে শিশিরের না জানিয়ে চলে যাওয়ার শোকেই সারাদিন আহত হয়ে রইল। শেষ রাতে একটু ঘুমাতে পেরেছে সে। ঘুম থেকে উঠে একটু রিভিশন দিতে পেরেছে বইটা। তারপর ভাইয়ের সাথে এক্সাম হলে গিয়েছে। সময় যাচ্ছে আর তার শোক কাটছে। কিন্তু শিশিরের সাথে আগের মতো স্বাভাবিক হয়নি। প্রয়োজনে 2-4টা কথা বলে রেখে দেয়। সেদিনের কথা মনে হলে মাঝে মাঝে ফোন রিসিভও করে না। তখন শুধু নীরবে ফেলে চোখের জল। এক্সাম শেষ হতেই আফসানা ফেরদৌসী এসে নিয়ে গেছেন। পড়াশোনা শেষ, সুতরাং এখন বিন্দু সংসারে মনোযোগ দিবে। সংসারের কাজের জন্য তার রুটিন প্রস্তুত। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায়, তারপর রুমগুলো ঝেড়ে পরিষ্কার করা, আফসানা ফেরদৌসীর সাথে রান্নার আয়োজন। রান্না শেষ হতেই শীতলের হাত ভাবি।
কলেজের সময় হয়ে যাচ্ছে, আমার খাবার দাও। তা গুছিয়ে দিতেই আফসানার হাত, বিন্দু তোমার বাবা স্কুলে যাবে, নাস্তা রেডি করে টেবিলে দাও। তা সম্পাদিত হতেই আবার শিশিরের কল। রুমে পা দিতে না দিতেই আবার হাত, বিন্দু একদিনও নাস্তা সময় মতো করো না, আলসেমি করে করে শরীর রোগা বানিয়ে ফেলছো। তোমার মা বলবে আমি একটু কেয়ার করি না তোমার। এদিকে এসো, নাস্তা করে তারপর বাকি সব। ফোন সাইলেন্ট করে আবার খাবার টেবিলে। শাশুড়ির সাথে গল্প করতে করতে নাস্তা শেষ করে শিশিরের কথা মনে পড়তেই হাঁড়িপাতিল দ্রুত মেজে গুছিয়ে রেখে ফোন হাতে নিয়ে দেখে এত এত মিস কল আর মেসেজ, রেগে আছো? আমার অপরাধ, কল রিসিভ করছো না কেন? বিন্দু কল করতেই কেটে গেল, শিশির আবার কল ব্যাক করলো। রিসিভ করে সালাম দিতেই সালামের জবাব দিয়ে শিশিরের উক্তি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। রেগে আছো আমার উপর? না। তাহলে কল রিসিভ করছো না কেন? একটু ব্যস্ত ছিলাম, ফোন পাশে ছিল না। আচ্ছা যাও, কাজ করো, নিজের খেয়াল রেখো। এখন তো ফ্রি, এখন যে আমি ব্যস্ত হয়ে গেলাম। ওহ আচ্ছা। বিকেলে রায়হান মোল্লা বাড়িতে ফিরে আফসানা ফেরদৌসির সাথে গল্প করছে। তার হাই স্কুলে ৩-৪ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। একজনের ব্যবস্থা হয়েছে, আরও লাগবে। কেমন প্রচারণার মাধ্যমে নিবে তা নিয়েই পরামর্শ চলছে। আফসানা ফেরদৌসি বলল, বিন্দুকেও তো নিয়োগ দেওয়া যায়, সে বাসায় বসেই থাকে, পড়াশোনা করে কি লাভ হলো যদি কাজেই না লাগাতে পারে। তাই রায়হান মোল্লা বিন্দুকে ডেকে মতামত চাইল। সংসারের কাজকর্ম সেরে দুপুরটা বিন্দুর অবসর কাটে, তাই রাজি হয়ে গেল তার শ্বশুরের স্কুলে শিক্ষকতা করবে। রায়হান মোল্লা আরও একজনের ব্যবস্থা করে ফেললেন, বাকি 2 জন বিজ্ঞপ্তির মাধ্যমে সংগ্রহ করবেন। শুরু হয়ে গেছে বিন্দুর সংসার জীবনের পাশাপাশি পেশাগত জীবন। সংসারে আদর্শ বউ হয়ে থাকার পাশাপাশি বসে গেছে সে এক মর্যাদার পরিপূর্ণ এক স্থানে। শ্বশুরবাড়ির সাপোর্টে শিক্ষকের আসন পেয়ে নিজ অর্জিত জ্ঞান ছোট মগজে বিস্তীর্ণভাবে ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি সেও অর্জন করছে অতিরিক্ত শিক্ষা, মজবুত ও পূর্ণ করে তুলছে তার জ্ঞানের ভাণ্ডার। কেননা জ্ঞান বিতরণ করলে কমে না, বরং আরো বেড়ে যায়। চলছে শীতকালীন ছুটি। শিশিরের মামাতো বোনের বিয়ে উপলক্ষে তারা পঞ্চগড় যাচ্ছে। রাতেই সব গুছিয়ে রেখেছিল, সকাল সকাল তারা বেরিয়ে গেল। সাথে মুগ্ধকে নিয়েছে রায়হান মোল্লা ও আফসানা ফেরদৌসি। বাসে গেলে জ্যামে আটকে যেতে পারে, তাই ট্রেনের টিকিট কেটেছে। শীতুল, বিন্দু ও মুগ্ধ একসাথে বসেছে আর শিশিরের বাবা মা পাশের সিটে। ট্রেনে যেতে যেতে রায়হান মোল্লা বিন্দুকে এটা সেটা দেখিয়ে পরিচয় করিয়ে দিচ্ছে পথে ফেলে আসা জায়গাগুলোর সাথে। ট্রেন ভ্রমণে ভালোই লাগছে বিন্দু। শীতুল শিশিরকে ভিডিও কল করেছে ট্রেনে থাকাকালীন। বিন্দু ওনা দিয়ে মুখ ঢেকে বাইরের দিকে তাকিয়ে আছে। শিশির দেখেছে তাকে পেছনে থেকে, আর সে যে ওনা দিয়ে মুখ ঢেকে রেখেছে সেটাও বুঝতে পেরেছে। শীতুল বিন্দুর কাছে দিতে চাইলে শিশিরই নিষেধ করল। অতঃপর শীতুল ও মুগ্ধই তার সাথে কথা বলল। বিন্দু বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলেও তাদের কথাবার্তা সবই শুনছে চুপচাপ। শিশিরের সাথে কথা শেষ হলে তারা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। ওদিকে শিশির বিন্দুর ফোনে টেক্সট করলো, হ্যাপি জার্নি শিশির ও বিন্দু। মেসেজটা পড়ার পর বিন্দুর মুখে হাসির রেখা ফুটে উঠল। সাথে সাথেই আবার মেসেজ এলো, ইস, কবে যে একসাথে ট্রেন ভ্রমণ করব। বিন্দু কোনো রিপ্লাই করে না। পরপরই আবার মেসেজ এলো, বাবা মায়ের সামনে কথা বলতে তুমি লজ্জা পাবে তাই কল করলাম না, কিন্তু মেসেজ তো করতে পারো, এটাতেও কি তোমার লজ্জা লাগছে? 2-3 মিনিট পার হতেই আবার মেসেজ এলো, এত লজ্জা পাও কেন লজ্জাবতী? আমি তোমার কাছে থাকলে এতদিনে তোমার মধ্যে লজ্জার রেশটুকুও রাখতাম না আমার জন্য। সাবধানে যেও, নিজের খেয়াল রেখো।
আর প্রকৃতির মাঝে দেখো আমি আছি। দৃষ্টিতে না হয় খেলা করো আমার সাথে। আল্লাহ হাফেজ। বিন্দু মুচকি হেসে প্রকৃতিতে উপস্থিত শিশিরের সাথে খেলতে লাগলো। যদিও এখন প্রকৃতির শিশির অনুপস্থিত, কিন্তু তার মনের শিশির সবসময় উপস্থিত। বিয়ের 2.5 মাস চলে। এর মাঝে এক মুহূর্তেও শিশিরের অনুপস্থিতি অনুভব করেনি সে। আর এখন তো অন্যরকম ভাবে তাকে অনুভব করতে শুরু করেছে। শুধু না বলে চলে যাওয়ার দিনটাই অতি বেদনাদায়ক ছিল। পথ দেখতে দেখতে ও প্রহর গুনতে গুনতে একসময় তারা পঞ্চগড় চলে এলো। বিয়ে বাড়িতে মেহমানদের সমাগম। ঢাকার অনুষ্ঠানগুলোতে এতটা সমাগম থাকে না, কিন্তু এখানে কোলাহলপূর্ণ পরিবেশ। আফসানা ফেরদৌসী এ বাড়ির সকলের সাথে বিন্দুকে পরিচয় করিয়ে দিলেন। কেননা তাদের বিয়েতে উপস্থিত কয়েকজন ছাড়া কেউই চিনে না শিশিরের বউ। আর বিন্দু তো কাউকেই চিনে না। সাক্ষাৎ করার পর শীতুলের সাথে বিন্দু তার নানুর রুমে এলো। পিচ্ছি মামাতো ভাই বোনগুলো শীতুলের পিছু পিছু ঘুরছে আর জারতার নামে বিচার গল্প স্বল্প সহ নানান কথা বলে যাচ্ছে। বিন্দু ফ্রেশ হয়ে নিলে তাদের খেতে দেওয়া হলো। বিন্দু বলল তার এখন খেতে ইচ্ছে করছে না। আফসানা ফেরদৌসীর ধারণা এখানে এসে বিন্দু লজ্জা পাচ্ছে, তাই খেতে পারছে না। তাই তিনি আলাদা এক রুমে শীতুলকে দিয়ে খাবার পাঠিয়ে দিলেন। শীতুল বিন্দু ও মুগ্ধ এখানে খেতে বসেছে। বিন্দু অল্প খেয়েই উঠে পড়ল। বাড়ির লোকজন একের পর এক দেখতে আসছে শিশিরের বউ। তাদের জুটি নিয়ে এক একজনের মুখে নানান প্রশংসা, সাথে শিশিরের আচরণ ও স্বভাব তুলে ধরছে। বিন্দুর লজ্জা ও অস্বস্তি দুটোই অনুভূত হচ্ছে। যেন এ বাড়ির মেয়ের বিয়ে নয়, সেই নতুন বউ, যার ফলে দেখার জন্য মানুষের লাইন পড়ছে। শিশির বিন্দু এত দূর ভ্রমণ করে আসায় তারা ক্লান্ত। মামেরা সেই ক্লান্তি নাশের ব্যবস্থাও করে দিল। তাদের বিশ্রামের জন্য আলাদা রুমের ব্যবস্থা করে দিল। শীতুল তার কাজিনদের সাথে আড্ডা জমিয়েছিল। আফসানা ফেরদৌসীর বকাবকিতে সে বিন্দুর সাথে ঘুমাতে চলে গেল। ঢাকা ও অন্যান্য দূর দূরান্ত থেকে যারা গিয়েছে সবাই সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছে। খুব সকালে বাড়ির পিচ্ছি সহ সবাই উঠে পড়েছে। পিচ্ছিগুলো জেগেছে স্বভাবের কারণে, আর বড়রা জেগেছে কাজের তাড়ায়। কিশোর কিশোরীরা অন্য সময় এই শীতে 10টার আগে উঠে না, কিন্তু আজ জেগে ওঠার কারণ অনেক কাজিন একসাথে হয়েছে আর তারা সবাই মিলে কুয়াশাচ্ছন্ন সকালে ঘুরে বেড়াবে। ঢাকার তুলনায় প্রচুর শীত এখানে, কেননা পাশেই হিমালয় পর্বত। তারা শীতের কাপড় চোপড় পরে কয়েকজন মিলে বেরিয়ে পড়লো আশপাশ ঘুরে দেখার জন্য। শীতের শেষ সময়, কুয়াশার উপস্থিতিও তুলনামূলক কম। অন্ধকার মুছে আলো ফুটে গেছে সেই কখন। তবে সূর্যের দেখা মেলেনি এখনো। হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখা দেবে। আকাশ পরিষ্কার, ভুবন ঘোলাটে। বাড়ির পাশের সরু পথ অতিক্রম করে সবাই দল বেঁধে হেঁটে চলেছে সবুজ ঘাসে আচ্ছাদিত বিশাল মাঠে। চারিপাশে ছোট বড় বৃক্ষ আর মাঝখানে ফাঁকা জায়গা। বাড়ি থেকে বের হওয়ার আগে শিশিরের সাথে কথা বলে এসেছে বিন্দু। তখন শিশির জেনেছিল তারা ঘুরতে যাচ্ছে। এখন বিন্দুর ফোনে মেসেজ এলো, কুয়াশা বেশি হলে মুখে মাস্ক পরে নিও। বিন্দু মৃদু হাসলো তার মেসেজ দেখে। তখন ফোনেও নানান সতর্কবার্তা শুনিয়েছে, এখন আবার মেসেজেও। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বিন্দু সহ মেয়েগুলো একপাশে বসে পড়ল। মেয়েগুলো গল্প করছে আর ছেলেগুলো মাঠে ছুটাছুটি করছে বাচ্চাদের নিয়ে। বিন্দু মুগ্ধকে নিষেধ করলো কোনো দিকে যেতে। সকলের গল্পের আড়ালে বিন্দুর মনেও কি দিল শিশির। সূর্যের দেখা পাওয়া গেছে। সোনালি কিরণ এসে উপচে পড়েছে সবুজ ঘাসের বুকে। চিকচিক করছে ঘাসে জমা শিশির ও বিন্দুকণা। যেন মুক্তা দেখা মিলিছে সবুজের বুকে। বিন্দুর মুখে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। সে হাত বাড়িয়ে শিশির বিন্দু স্পর্শ করলো আঙুলের অগ্রভাগে। খুব ইচ্ছে করছে শিশিরকে দেখানোর। খুব ইচ্ছে করছে শিশিরকে চিৎকার করে শোনানোর, দেখো তুমি, আমি জমে গেছি সবুজের বুকে। সোনালি কিরণে মিশে যাব আবার প্রকৃতির আড়ালে। হয়তোবা জাগ্রত হব আবারও নতুন কোনো ভোরে।
কিন্তু সেই সুযোগ যে আর পাওয়া গেল না। শিশির তো মনে আছে, চোখের সামনে তো আর নেই। গল্পগুজবে একসময় শীতলের মুখ ফসকে বেরিয়ে এলো বিন্দু গান গাইতে পারে। সেই শুরু হলো তার কাজিনদের, বিন্দু যেন তাদের গান শোনায়। পরক্ষণে সবাই স্থির করলো সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানে তাকে গান গাইতে হবে। বিন্দুর মোটেও ইচ্ছে ছিল না, কিন্তু শীতলের জন্য ফেঁসে গেছে। সন্ধ্যায় বিয়ে বাড়ি জাঁকজমক হয়ে উঠেছে। মুগ্ধ একদিনেই তার বন্ধুবান্ধব তৈরি করে ফেলেছে। আর বিন্দু লজ্জায় সকলের আড়ালেই থাকার চেষ্টা করে। শুধুমাত্র বাড়ির মেয়েগুলোর সাথে একটু ফ্রি হতে পেরেছে। তাছাড়া ভাবিদের সাথেও ফ্রি না। হলুদের প্রোগ্রাম মোটামুটি অনেকটা বড় করেই আয়োজিত হয়েছে। মূল প্রোগ্রাম শেষে এখন তাদের ঘরোয়া প্রোগ্রাম। কারো নাচ, কারো গান, আর কারো মজাদার কৌতুক। সময় এসে গেছে বিন্দুর গান গাওয়ার। যদিও এখানে বড়রা অনুপস্থিত, তবুও বিন্দুর অস্বস্তি লাগছে খুব। হাতে স্পিকার, নির্দেশনা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজতে শুরু করেছে। বিন্দু অস্বস্তি কাটাতে চোখ বুজে বর্ষর এক নিঃশ্বাস ফেলে শিশিরকে মনে করে গাইতে শুরু করলো। যতনা রেখেছি তোমায় আমারই বুকে, পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে। দ্বিতীয় সুর আর গাওয়ার সুযোগ হলো না। কেউ টেনে নিয়েছে বিন্দুর মুখে সুর। আর সাথে সাথে শ্রোতাগণ আনন্দে বিমোহিত হয়ে একসাথে চিৎকার করে উঠেছে, যতনা রেখেছি তোমায় আমারই বুকে, পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে। সুর টেনে নেওয়া লোকটাকে দেখে বিন্দু অবাক। চোখ টলমল করছে তার, বুকের ভেতর ধুকপুক করছে। মুখে ফুটে উঠেছে আনন্দ, কষ্ট, অভিমান মিশ্রিত এক অদ্ভুত হাসির রেখা। শিশির গান গাইতে গাইতে ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বিন্দুকে ইশারা করলো পরবর্তী সুর টানার জন্য। বাকিরা আবারও চিৎকার করে তাদের অভ্যর্থনা জানালো। বিন্দু শিশিরের ইশারায় পরবর্তী সুর টানল। কোথায় যাব আমি, কে আছে আমার। ধাপে ধাপে দুজন মিলে গাইল সম্পূর্ণ গান। গান শেষ হতেই সবাই উল্লাসিত হয়ে তাদের অভ্যর্থনা জানালো। সকলের কাছে অতি আশ্চর্যের বিষয় ছিল হঠাৎ করেই শিশিরের আগমন। তার কাজিনরা এসে তাকে ঘিরে ধরল। একে একে নানান প্রশ্ন তাদের। আর এদিকে বিন্দু পালালো। সে অতি দ্রুত মঞ্চ ত্যাগ করে নানুর রুমের দিকে চলে এলো। পথ পড়ল আফসানা ফেরদৌসী। বিন্দুকে জিজ্ঞেস করল, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ। শিশির এসেছে, দেখা হয়েছে তোমার সাথে। হ্যাঁ মা। সে কি, তোমার চোখে পানি কেন, কি হয়েছে। বিন্দু পানি মুছে হাসি মুখে বলল, কি যেন গিয়েছে চোখে, আমি পানি দিয়ে আসছি। ওকে প্রয়োজন হলে আমাকে ডেকো। আচ্ছা। বিন্দু ছুটে চলে গেল নানুর রুমে। দরজা লাগিয়ে সে বসে রইল খাটে। বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। সব স্বপ্ন মনে হচ্ছে। এটা শিশির হতে পারে না। সে দুপুরের আগেও কথা বলেছে তার সাথে। যদি আসার হতো তাহলে তাকে জানাতো। বাবা মা কিংবা শীতলের কাছেও শুনতো কিছু। এই মুহূর্তে তার অনুভূতির লীলাখেলা সে নিজেই বুঝতে পারছে না। পা ঝুলিয়ে বসে দু হাতে বিছানার চাদর আঁকড়ে ধরেছে। জমানো কষ্টের বিস্ফোরণ ঘটায় ঠোঁট কামড়ে ধরে কাঁদতে শুরু করেছে বিন্দু। ৩-৪ মিনিটের মতো পার হতেই দরজায় টোকা ও শীতলের কণ্ঠ ভেসে এলো। ভাবি, রুমে আছো। ভাবি। বিন্দু কণ্ঠ স্বাভাবিক করে সাড়া দিল। হ্যাঁ শীতল। কি জন্য? চেঞ্জ করছো তুমি? না, করব। একটু খোলো তো, আমার জুতো চেঞ্জ করব। বিন্দু চোখ মুছে দরজা খুলতেই শীতল হনহন করে ভেতরে প্রবেশ করতে করতে বলল, উফ, আর পারছি না হাঁটতে। দেখো কয়টা ঠোসা পড়েছে। আগেই তো বলেছিলাম হাঁটতে না পারলে পড়ো না। এই শাড়ির সাথে ম্যাচিং হয় না তো অন্যটা, তাই তো পড়লাম। ধুর, টাকাগুলোই আমার জলে গেল। ভাইয়া আসবে তোমার কাছে আগে বলেছিল। বিন্দু মলিন সুরে জবাব দিল।
না। কত বড় স্টুপিড দেখেছ? আমি কতবার জিজ্ঞেস করেছি কবে আসবে, কোনো আভাসই দেয়নি। এখন এসে বলে সারপ্রাইজ দেওয়ার জন্য তখন বলেনি। আর তুমি এখন চেঞ্জ করতে এসেছো কেন? চলো, প্রোগ্রাম শেষ হয়নি এখনো, পরে চেঞ্জ করো। যাও তুমি, আমার যেতে ইচ্ছে করছে না। মুখর খেয়াল রেখো, কোথাও যেতে দিও না। আরে তুমিও এসো তো, ভাইয়া এসেছে, এখন আরো বেশি মজা হবে। চলো চলো। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি এসো। সিঁদুর বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রুমে শিশিরের আগমন। সে দরজা লাগিয়ে বিন্দুর দিকে তাকাতেই বিন্দু দৃষ্টি নামিয়ে ফেলল। শিশির তার দিকে এগিয়ে এলে বিন্দু তার পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইল। শিশির হাত ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। এদিকে বিন্দু নিঃশব্দে তার হাতের বন্ধন থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। শিশির আরো জোরে চেপে ধরে বলল, মেরে ফেলবো একেবারে। এতগুলো দিন কেটেছে, একটা বার আমাকে ভিডিও কলেও দেখা দাওনি, এখন আবার পালাতে চাইছো? শিশিরের কথার প্রত্যুত্তরে কান্নাজড়িত কণ্ঠে ভেসে এলো, ইতালি যাওয়ার সময়ও তো কেউ আমাকে দেখা দেয়নি, সেটা কি আমি ভুলে গেছি? শিশির মাথায় চুমু দিয়ে বলল, সরি শিশির বিন্দু, আর যাচ্ছি না, একেবারে চলে এসেছি। না, আসার প্রয়োজন নেই। কেউ আসুক আর না আসুক তাতে আমার কি? তোমার কিছু না। বলো, তোমার কিছু না। বিন্দু এতক্ষণ ছাড়ানোর চেষ্টা করতে করতে অতির আগে কথাটা বললেও দ্বিতীয়বার সেটা মুখে উচ্চারিত হচ্ছে না। সে শিশিরের বুকে মুখ লুকিয়ে ব্লেজারের ভেতর দিয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। আর শিশিরের মুখে ফুটে উঠেছে হাসি, এই ভেবে যে তার শিশির বিন্দুর অভিমানের অবসান ঘটেছে। সে ব্লেজার টেনে বিন্দুকে যতটুকু সম্ভব জড়িয়ে নিল। বিন্দু যেন প্রাণ ভরে কাঁদছে শিশিরের বুকে ঠাঁই পেয়ে। ভেতরের জমানো সব রাগ, অভিমান, কষ্ট কান্না হয়ে বেরিয়ে আসছে আজ, আর প্রবাহিত হচ্ছে সুখের তরঙ্গ। কান্নার বেগ কমে এলে শিশির বলল, বলেছিলাম না হঠাৎ করেই হাজির হয়ে যাব তোমার সামনে। কেমন লাগলো সারপ্রাইজটা? বিন্দু তাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, ভেবেছেটা কি? না জানি হঠাৎ করেই চলে যাবে, আবার হঠাৎ করেই চলে এসে সারপ্রাইজ দিবে আর আমি সারপ্রাইজ হয়ে যাব। সারপ্রাইজ হওনি? না, কারো সারপ্রাইজে সারপ্রাইজ হব না, আর কাউকে কোনো সারপ্রাইজ দিব না। শিশির তাকে আবার কাছে টেনে বলল, আচ্ছা, এখন তো সারপ্রাইজ হয়ে গেছো, তা কি সারপ্রাইজ রেখেছো আমার জন্য? বলো তো। আমি কখন বললাম সারপ্রাইজ রেখেছি? বলনি, কিন্তু জেনে গিয়েছি তো আমি। কি জেনেছো? শিশির বিন্দুর মাথা টিকলি ঠিক করে দিতে দিতে বলল, ওই যে কাউকে সারপ্রাইজ দিবেও না। বলেছি তো দিব না। এখন না দেওয়া পর্যন্ত যে আমার শান্তি নেই। তাড়াতাড়ি দাও। বিন্দু লজ্জায় নত হয়ে আবারও বলল, উহুম। আরে, তুমি নিজেই যদি এমন লজ্জায় মিশে যাও তাহলে আমি সারপ্রাইজ হব কি করে? বিন্দু শিশিরকে আবার জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে রাখল। শিশির দু হাতে তার মুখটা তুললে বিন্দু চোখ বন্ধ করে ফেলল। চোখের পাতা তার ঘন ঘন কাঁপছে। শিশির তার রঙিন ঠোঁটে আলতো স্পর্শ দেওয়ার পরপরই বিন্দুর মুখে উচ্চারিত হলো, লকেটের বিপরীত পাশটা দখল করতে কেউ আসছে। কথার পরপরই শিশিরের হাত দুটো বিন্দুর মুখখানা ছেড়ে দিল। বিন্দু চোখ খুলে দেখল শিশিরের মুখে হাসি অনুপস্থিত। চোখ দুটো কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে বিন্দুর মুখে চিন্তার ছাপ পড়ে গেল। দৃষ্টিতে দৃষ্টি পড়ায় স্তব্ধতা কাটিয়ে এবার শিশিরের ঠোঁটের এক কোণে জেগে উঠল হাসির ঝিলিক। শিশির ছোট শব্দ করে জিজ্ঞেস করল, সত্যি? বিন্দুর চোখ ছলছল করছে।
সে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিতেই বিন্দুর ঠোঁটে এবার কামড় বসিয়ে দিয়ে শিশির বলল, শিশির ও বিন্দু, খেয়ে ফেলতে ইচ্ছে করছে এখন তোমাকে। শিশির বিন্দু, সারপ্রাইজ দিতে এসে তো উল্টো আমি নিজেই সকল। কত বড় চাপানো স্বভাবের তোমরা ভাবতে পারছো। আমি বাবা হব অথচ একটা লোক আমাকে জানায়নি খবরটা। তুমি না হয় অভিমানে ছিলে, কিন্তু বাকিরা জানে না তো কেউ। জানাওনি কাউকে? উহুম, মাকেও না? কাউকে না? কেন? সবার আগে তো বেবির বাবার জানার অধিকার। তুমি জানো বাবা মা এখন জানলে কতটা খুশি হবে। এমনকি এখন বিয়ে বাড়িতে নতুন আমেজে মেতে উঠবে সবাই। বিন্দু শিশিরের ব্লেজার টেনে বলল, ইস, এখন বলবে না কাউকে? কতক্ষণ চাপা রাখবে? যতক্ষণ রাখা যায়। শিশির হুট করেই তাকে কোলে উঠিয়ে বলল, বেবিদের বাবা যে এত বড় আনন্দ চাপা রাখবে না। শিশির ও বিন্দু, আমি ভাবতে পারছি না তুমি সবার কাছে লুকিয়ে রেখেছো কিভাবে। মাকে কিছুই বুঝতে পারেনি। আমি তো জানলাম মাত্র 3 দিন আগে। শিশির তাকে খাটে বসিয়ে দিয়ে জুতা খুলতে লাগলে বিন্দু নিষেধ করল। শিশির শুনল না। সে জুতা খুলতে খুলতে বলল, আমি যদি আজ না আসতাম তাহলে কি ফোনে জানাতে আমাকে? উহু, কতদিন লুকিয়ে থাকতে? এক সময় তো সবাই জেনেই যেত আর আমাকেও জানিয়ে দিত। ভাগ্যিস আজ এসেছিলাম। তা না হলে তো আমার লাইফের সবচেয়ে বড় সারপ্রাইজটা আমি মিস করে ফেলতাম। যা হয় ভালোর জন্যই হয়। শিশির নিজের জুতা খুলেও বিন্দুকে শুয়ে কম্বল টেনে দিল। বিন্দু বলল, আমি এখনই ঘুমাবো। শিশিরও কম্বলের নিচে শুয়ে বলল, উহুম, আমরা ঘুমাবো এখন। খাবে না? এখানে এসে আলু খেয়েছি, এখন মিষ্টি খাবো। কি? শিশির ঠোঁটের কোনায় দুষ্টুমি হাসি ফুটিয়ে বলল, মিষ্টি চেনো না? কথাটা বলেই কম্বল একটানে সরিয়ে পেটে গভীরভাবে চুমু খেয়ে আবার কম্বল টেনে শুয়ে বলল, চিনতে পেরেছ? বিন্দু লজ্জায় তার ব্লেজারের ভেতর মুখ লুকিয়ে নিয়ে বলল, মিষ্টির কথা না তো, আলুর কথা শুনে আশ্চর্য হলাম। আসার পরপরই মামি বিরিয়ানির প্লেট দিয়েছে। তোমার সাথে গান গাইবো তাই খাওয়ার এত সময় ছিল না। পেটে ক্ষুধা থাকায় শুধু আলুর টুকরোগুলো বেছে খেয়েছি। বিন্দু তার মুখের দিকে তাকিয়ে বলল, কখন এসেছো তুমি? তুমি গান গাওয়ার 10 মিনিট আগে। এসেই শুনলাম তুমি নাকি গান গাইবে, তাই আর সামনে যাইনি। একেবারে মঞ্চে উঠে দেখা দিলাম সবাইকে। এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছো। ঢাকা এসেছি আমি সকালে। কাউকে জানাইনি সারপ্রাইজ দিব বলে। নিজের বাড়িতে তালা ঝুলছে বিদায় এয়ারপোর্ট থেকে ডিরেক্টরি শ্বশুরবাড়ি চলে গেলাম। আসবাবপত্র সেখানে রেখে বিভোর ভাইয়ার সাথে একটু সময় কাটিয়ে দুপুরের দিকে এখানে আসার জন্য রওনা দিয়েছি। চোখটা কিছু সময়ের জন্য বন্ধ করবে। শিশিরবিন্দু, আর কত? আমি তো সেই দিনের আশায় আছি যেদিন চোখে চোখ রেখে দেখবে আমাকে, মনে মন ছুঁয়ে কথা বলবে, সুরে সুর মিলিয়ে গান গাইবে, পায়ে পা রেখে দাঁড়াবে, হাতে হাত রেখে পথ চলবে। এখন তো বেবিরাও আসতে চলেছে। কবে পূরণ হবে আমার সেই প্রত্যাশা? শিশির কথা বলছে আর বিন্দু তাকিয়ে আছে তার ঘন ঘন নাড়ানো ঠোঁটে। শিশির এগিয়ে তার নাকে নাক লাগিয়ে মুখের কাছে মুখ এনে বলল, শিশিরবিন্দু, তুমি কি জানো বেবিদের আগমনীতে তুমি কতটা চেঞ্জ হয়ে গেছো? যেমন, আগে চেয়ে মোটা হয়েছো একটু। এখন পারফেক্ট লাগছে তোমাকে। আমি কি একটু দেখার সুযোগ পাবো না? আগে তো আমি দেখব। 72 দিন আমি তোমাকে দেখিনি। পরোক্ষভাবেও সুযোগ দাওনি আমাকে। আমি তো 73 দিন দেখিনি। তাও সেটা বেবিদের বাবার জন্য। বলতে বলতে বিন্দুর চোখের ধারে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শিশির তার অশ্রু দ্বারা শুষে নিয়ে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে রইল।
বিন্দু প্রাণ ভরে দেখছে তাকে, মাথা ও সমস্ত মুখে হাত বুলাচ্ছে, কিন্তু একটুও তৃপ্তি মিটছে না তাকে দেখার। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শীতলের হাত পড়ল। ভাবি, ভাইয়া এখানে। আসি আসি বলে তো আর এলে না। প্রোগ্রাম শেষ, দরজা খুলো। শিশির লাফ দিয়ে বসে পড়ল। বিন্দু তাকে আচমকা উঠতে দেখে বলল, কি হয়েছে? আমি তো ভাবলাম শীতল বুঝি রুমের ভেতরে। বিন্দু হেসে উঠে বসল। শিশির বলল, শীতল, সমস্যা কি তোর? দরজা খুলো, আমি ভেতরে আসব। কেন? আমার জামা কাপড় এখানে চেঞ্জ করব। রাত অনেক হয়েছে, ঘুমাবো। মামি তোমাকে খুঁজছে খাওয়ার জন্য। আরো কারণ লাগবে। তার আগে মাকে একটা খবর দিয়ে আয়। পারবো না। দরজা খুলো, আমার ঘুম পেয়েছে খুব। শীতল, আমাদের ঘরে নতুন অতিথি আসছে, তুই ফুপি হবি। কি? মা আয়া। শীতল মাকে ডেকে দৌড়ে চলে গেল। বিন্দু অবাক হয়ে তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশির হাসতে হাসতে শুয়ে পড়ল। বিন্দু অসহায় ভঙ্গিতে বলল, এখন না জানালে চলতো না। শিশির বিন্দুকে টেনে তার কাছে এনে বলল, আগেই তো বলেছি বেবিদের বাবা আনন্দ চাপা রাখবে না। তাছাড়া দেরি করলে আবার অপরাধ হয়ে যাবে। আমার যে এখন কেমন কেমন লাগছে। হেই, টেনশন করবে না একদম। পিজি। হুম। খুশির সময় টেনশন করতে নেই। সব সময় হাসি খুশি থাকবে। ওঠো ওঠো। বিন্দুকে উঠিয়ে শিশির সব গোছগাছ করে দরজা খুলে রাখল। শিশির হাড়ে হাড়ি ভাঙায় জনগণের সমাগম বেড়ে গেছে। আফসানা ফেরদৌসি আসতেই শিশির বলল, মা, বিন্দু কিন্তু নার্ভাস ফিল করছে। নার্ভাস কেন ফিল করবে? খুশির খবর এনে নার্ভাস হয় কেউ? আমি তো একের পর এক সারপ্রাইজ পেয়ে আত্মহারা হয়ে যাচ্ছি। তোর বাবাকে এবার মিষ্টির ফেরি নিয়ে বসতে বলবো। দেখি আমার মেয়েটাকে। কথাটা বলে বিন্দুর মাথায় চুম্বন করলেন তিনি। এরপর এলো শিশিরের নানু, শিশিরের মামেরা। বিন্দুকে স্বাভাবিক রাখতে আফসানা ফেরদৌসি সামলে নিলেন এদিকটা। অবশেষে শিশিরের কথাই সত্য হলো। বিয়ে বাড়িতে নতুন অতিথির আগমনেরও আমেজ ছড়িয়ে গেল। প্রথমবার বাবা হতে যাচ্ছে শিশির, সেই আমেজে তার কাজিনরা তাকে ঠেলে ধাক্কিয়ে 4 প্লেট বিরিয়ানি খাইয়ে 12টা বাজিয়ে দিয়েছে। সাথে ঝড় গেছে মামাতো বোন সাইমার উপর। কাল তার বিয়ে। বিয়ের দিন তো খেতে পারবে না। তার কাজিনদের মধ্যে বিয়ে তো একবারই হবে, তাই ইচ্ছে মতো বিয়ের খাবার খেয়ে নি, যাতে আজীবন মনে রাখে বিয়ের কথা। তার বিয়ে উপলক্ষে টুকটাক খাওয়া দাওয়ার পরও তাকেই জোর করে পুরো 1 প্লেট বিরিয়ানি খাইয়ে ছেড়েছে। ফলস্বরূপ সায়মার উক্তি, আগামী 7 দিন তার না খেলেও চলবে। বিয়ে বাড়ির সব মজা সবচেয়ে বেশি উপভোগ করেছে তারা এই মধ্যরাতে। বিন্দু শিশিরের চিন্তায় অস্থির। আজ দেশে এসেছে, অর্থাৎ সে 2 দিন ধরে বিশ্রাম থেকে দূরে। এত রাত হয়ে গেছে, তাও কাজিনদের হাত থেকে মুক্তি নেই। শিশির বিন্দুর অস্থিরতা বুঝতে পেরে যত তাড়াতাড়ি সম্ভব সবার আমেজের অবসান ঘটিয়ে সবাইকেই ঘুমানোর জন্য পাঠিয়ে দিল। সে বিন্দুকে নিয়ে তাদের জন্য আলাদা রুম নিয়ে নিয়েছে। আর বাকিরা ঠেসাঠেসি অন্যান্য রুমে। বিয়ের দিনক্ষণ তাদের আনন্দেই কেটেছে। শিশির উপস্থিত থাকায় আনন্দটা আরো বেশি জমে গেছে। সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে বিন্দু। তার শূন্যতা কেটে গেছে শিশিরকে পেয়ে। ধুমধামে বিয়ে সম্পন্ন হলো। অনেক মেহমান চলে গেছে, কিন্তু শিশিররা রয়ে গেছে। শীতকালীন ছুটিতে তারা বহুদিন পর বেড়ানোর সুযোগ পেয়েছে, তাই আরো 1 সপ্তাহের মতো এখানে কাটিয়ে তারপর বাড়ি ফিরবে। বিয়ের 2 দিন পর খুব সকালে ঘুম থেকে উঠে শিশির বিন্দু নামাজ আদায় করে ঘুরতে বের হলো। শিশিরের কথায় বিন্দু শাড়ি পরেছে। শীত এতটা না থাকলেও শিশির তাকে শীতের পোশাক পরিয়ে তারপর বেরিয়েছে। বিন্দু সেই পথ দেখালো যেই পথে সায়মার বিয়ের আগের দিন সকালে এসেছে।
শিশির সেই পথেই হাঁটতে লাগলো বিন্দুর হাত ধরে। হাঁটতে হাঁটতে শিশির বলল, শিশির ও বিন্দু, ইতালি থেকে আমি কি এনেছি তা তো একবারও জানতে চাইলে না তুমি। তুমি এসেছো, এতেই আমার চাওয়া পূরণ হয়ে গেছে। শিশির তার দিকে তাকিয়ে মৃদু হেসে হাঁটতে হাঁটতে বলল, সাথে যে আরো কিছু এনেছি। শিশির ও বিন্দুকে জানাতে ইচ্ছে হলে বলো। অন্যদেরটা বাদে বলি, তোমার জন্য 2টা ড্রেস এনেছি। আর বেবিদের জন্য 1 জোড়া জামা, 2 জোড়া জুতো, 1 জোড়া দোলনা, 1 জোড়া মামপট, 1 জোড়া। শিশিরকে থামিয়ে দিয়ে বিন্দু অবাক হয়ে বলল, বেবিদের কথা জেনেছো এখানে এসে? তাহলে এসব প্ল্যানিং করে আসছিলাম তো। যখন বেবিরা আসবে তখন যদি শুনে তাদের বাবা ইতালি ছিল অথচ তাদের জন্য সেখান থেকে কিছু নিয়ে আসেনি, তাহলে কি মন খারাপ করবে না? তাই আগেই নিয়ে এলাম। আপাতত দুজনের জন্য নিয়ে এলাম, নেক্সট টাইম যখন আরো অতিথি আনবো তখন না হয় আবার সেখানে গিয়ে হানিমুন সেরে আসবো। কি বলো? বিন্দু অন্যদিকে ফিরে হাসল। শিশির লজ্জামাখা কথা বলতে বলতে পথ অতিক্রম করে সেই মাঠে এলো। শীতের সকাল হওয়ায় পুরো মাঠ ফাঁকা। বিন্দু শিশিরের সাথে জুতা হাতে নিয়ে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাঁটল। খুব ভালো লাগছে দুজনেরই। মাঝপথে বিন্দু শিশিরকে থামিয়ে দিয়ে সামনে এসে দাঁড়ালো। হাত থেকে জুতা ফেলে শিশিরের 2 কাঁধে দুহাত রেখে চোখে চোখ রেখে বিন্দু বলল, জনাব, আজ আমি তোমার প্রত্যাশা পূরণে সক্ষম। চোখে চোখ রেখে দেখছি, মন থেকে উচ্চারণ করছি, আমি পায়ে পা রেখে দাঁড়াবো। সাথে সাথেই শিশিরের হাত থেকেও জুতা পড়ে গেল। মুখে ফুটে উঠল ভুবন জয়ী হাসি। বিন্দু তার শিশির ভেজা চরণ প্রিয় মানুষের চরণে রাখল। শিশির তাকে দুহাতে ধরে দাঁড়াতে সাহায্য করল। বিন্দু এখন পায়ে পা রেখে দাঁড়িয়ে 2 হাতে গলা জড়িয়ে অতৃপ্ত প্রাণ ভরে দেখছে তাকে। চোখ দুটো তার ছলছল করছে। শিশির বিন্দুর দিকে পলকহীন দৃষ্টি রেখে বলল, করিলে পূরণ বহুদিনের শখ। ভুবনে নেই আজ দুঃখের কলরব, আছে শুধুই পক্ষীকুলের গুঞ্জন। ভেজা চরণের স্পর্শে জাগালে শিহরণ, জমা ছিল যত শত শত আলাপন। প্রকাশ হলো তাহা মনে মন কথন। সবুজের বুকে জমেছে যে শিশির বিন্দু, তিলে তিলে সঞ্চিত করলে তা সৃষ্টি হবে সিন্ধু। বিন্দু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। উক্তি শেষ করে শিশির তার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। বিন্দু তাকে ছেড়ে দিয়ে একটু সামনে এগিয়ে গেল। ঘাসে স্পর্শ করে হাতে শিশির বিন্দু কণা নিয়ে সেখান থেকেই চেঁচিয়ে বলল, জনাব, দেখো তুমি, আমি জমে গেছি সবুজের বুকে। সোনালি কিরণে মিশে যাব আবার প্রকৃতির আড়ালে। হয়তোবা জাগ্রত হব আবারও নতুন কোনো ভোরে। শিশির এগিয়ে এসে তার শিশির ভেজা হাত মুঠোয় ধরে চুম্বন করল। অতঃপর সামনে কদম ফেলতে লাগলো, যেন কিরণ হয়ে তারা নেমে এসেছে ভুবনে। কদমে কদমে শিশির বিন্দু মুছে নিয়ে নতুনত্ব দান করছে সবুজ তৃণমূলকে। তালে তাল মিলিয়ে প্রভাত কিরণ ন্যায় শিশিরবিন্দু ভুবনে ছড়িয়ে যাচ্ছে এক নয়া প্রেম ও ভালোবাসার আলোড়ন। সমাপ্ত।